আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। তো এই অধ্যায় থেকে তোমার মেডিকেলে যে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো সহজে অ্যান্সার করার জন্য যে বেসিকটা দরকার সেটা কিন্তু এই ক্লাসটা করে তোমরা সহজেই বুঝতে পারবা। তো আসো আমরা এই ক্লাসটা আজকে শুরু করি। আচ্ছা, তো দেখো প্রথমে হচ্ছে তোমরা দুইজন মানুষের চেহারা দেখতে পাচ্ছ। তো এই মানুষের যে চেহারা কিন্তু তোমার সাথে আসলে মানে কি বলবো মানে পরিচিত না, কারণ তোমরা বিজ্ঞানী গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন এদেরকে বেশি দেখে আসছো। বাট এই অধ্যায়ে কিন্তু দুইটা রিলেভেন্ট পার্সন কিন্তু এই দুইজন মানুষ বা বিজ্ঞানী। তো বা প্রথম যে মানুষ এটা হচ্ছে তোমার বিজ্ঞানী সাদি কার্নো, যিনি হচ্ছে তোমার কার্নো ইঞ্জিনের আবিষ্কারক। এখন তোমাদের হয়তো মাথায় থাকতে পারে যে ইনি যে কার্নো ইঞ্জিন আবিষ্কার করছে এটা তো বাস্তবে এক্সিস্ট করে না, তাহলে কেন এটাকে গুরুত্ব দেওয়া হলো? বাট 18 বা 19 শতকের কথা চিন্তা করো, যখন এগুলা এরকম ক্যামেরা অথবা পিছনে যে বোর্ডটা আছে এটা কিছু ছিল না। এখন তারা যদি এরকম মানে হচ্ছে কোনো একটা মানুষের সমস্যা সমাধানের জন্য কোনো স্টেপ না নিত, কোনো কিছু চিন্তা না করতো, তাহলে কিন্তু আজকে এই অবস্থায় কেউ আসতে পারতো না। তো এই জন্য যদিও তিনি হচ্ছে তার ইঞ্জিনকে বাস্তবে রূপ দিতে পারেনি, বা তিনি যে একটা তোমার ভীষণ বা রূপকার একটা মানে ইঞ্জিন হয়ে আছে, এটা কিন্তু পরবর্তীতে মানুষের যে তোমার একটা হচ্ছে তোমার কি বলবো মানুষ যে পরবর্তীতে মানে অনেক কিছু আবিষ্কার করছে, তিনি কিন্তু তার একটা পথিকৃৎ। আচ্ছা, আর ইনি হচ্ছেন দ্বিতীয় মানুষটা হচ্ছেন রবার্ট বায়রন বা লর্ড কেলভিন। ইনি হচ্ছে তোমার যে আমরা যে কেলভিন টেম্পারেচারটা মাপি, কেলভিন তার হচ্ছে আবিষ্কারক। তো তাকে কেন লর্ড বলা হয়? এটা কারণ হচ্ছে তুমি এই যে তোমার টেম্পারেচার মাপার একটা সহজ একটা পদ্ধতি আবিষ্কার করে দিচ্ছেন। সো এটার মাধ্যমে কি মানুষের অনেক উপকার হয়েছে না? তো তৎকালীন তোমার ব্রিটিশ সাম্রাজ্যে যারা এরকম মানুষের অনেক উপকারের জন্য বিভিন্ন ধরনের মানে কোনো কিছু হচ্ছে আবিষ্কার করতো, তাদেরকে হচ্ছে তোমার লর্ড উপাধি দেওয়া হইতো। বাংলাদেশে কিন্তু লর্ড খালেদা বলা হয়, বাংলাদেশ ক্রিকেট টিমকে বলা হয়। কারণ কি, এটা হচ্ছে লর্ডের মানে নবাবের মতো ঘরে যে আসলে কোনো কিছু মানে ঠিক মতো দেশের জন্য কোনো কিছু অর্জনও করতে পারে না, আবার হচ্ছে খুব মানে গলা উঁচু করে বেড়ায়। তো তোমাদেরও হচ্ছে সেরকম, তোমার যদি গলা উঁচু করতে চাও তাহলে তোমাদেরকে ভালো কিছু করতে হবে। কীভাবে? তোমরা যদি মেডিকেলে চান্স পাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কথা অনেক মানে ভ্যালু দিবে। যদি বাংলাদেশ ক্রিকেট টিম আজকে অনেকগুলো 2-1টা ওয়ার্ল্ড কাপও পাইতো, তাহলে কিন্তু এরা অবশ্যই মাথা উঁচু করে থাকতে পারতো। আচ্ছা, যাই হোক, তো তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যা জানার আগে আমার সবাই বুঝতে হবে যে তাপমাত্রা জিনিসটা কি। তাপমাত্রা দেখো দুইটা বৈশিষ্ট্য আছে, এখানে আমি জাস্ট পড়ি যে তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা যা তাপ নির্ধারণ করে। তার মানে তাপমাত্রার প্রথম বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে তোমার বস্তুর তাপ নির্ধারণ করে, এটা হচ্ছে তোমার 1 নম্বর বৈশিষ্ট্য। এবং বস্তুটিকে অন্য বস্তুর সংস্পর্শে রাখলে তাপ দিবে না নিবে সেটাও নির্ধারণ করে। তার মানে তাপমাত্রার দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? যে কোনো বস্তুকে যদি অন্য কোনো বস্তুর সাথে রাখা হয় তাহলে সেই অন্য বস্তুটা থেকে তাপ দিবে না নিবে সেটাও সে নির্ধারণ করবে। তাহলে তাপমাত্রা আমরা দুইটা বৈশিষ্ট্য পাইলাম। এরপরে আসো যে থার্মোমিটার কাকে বলে। যে দেখো, যে যন্ত্র দ্বারা বস্তুর তাপমাত্রা হচ্ছে তোমার নির্ভুলভাবে পরিমাপ করা হয় তাকে বলা হয় হচ্ছে তোমার থার্মোমিটার বা তাপমান যন্ত্র। তাহলে আমরা থার্মোমিটার বা তাপমান যন্ত্রকে এটা বুঝতে পারলাম। এরপরে পয়েন্টে আসো, আমরা দুইটা বৈশিষ্ট্য মানে সংজ্ঞা পড়বো, যে উষ্ণতামিতি ধর্ম এবং উষ্ণতামিতি পদার্থ। আচ্ছা, প্রথমে আসে উষ্ণতামিতি ধর্ম কাকে বলে। দেখো, তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে হচ্ছে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা হয় সেটাকে বলা হচ্ছে তোমার উষ্ণতামিতি ধর্ম। যেমন পারদ থার্মোমিটারে কিন্তু পারদের যে প্রসারণ ঘটতেছে অথবা হচ্ছে তোমার সংকুচিত হচ্ছে, এটা হচ্ছে তোমার উষ্ণতামিতি ধর্ম। আর যেসব পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে তোমার উষ্ণতামিতি পদার্থ। যেমন থার্মোমিটারে তাহলে উষ্ণতামিতি ধর্মটা কোনটা? পারদের প্রসারণটা হচ্ছে তোমার উষ্ণতামিতি ধর্ম, আর যেটা হচ্ছে তোমার পারদ এটা হচ্ছে তোমার উষ্ণতামিতি পদার্থ। আচ্ছা, তো আচ্ছা এখন আসো যে এই যে তোমার তাপমাত্রা মাপার জন্য হচ্ছে তোমার পারদ ব্যবহার করা হচ্ছে। কেন পারদই ব্যবহার করা হচ্ছে? কারণ দেখো, যখন টেম্পারেচারটা বাড়তিছে তখন কিন্তু হচ্ছে পারদটা প্রসারিত হচ্ছে, মানে টেম্পারেচার বাড়তিছে পারদও প্রসারিত হচ্ছে, মানে হচ্ছে তোমার প্রপোর্শনাল হচ্ছে তোমার হচ্ছে কী বলবো সম্পর্ক। আবার যখন তাপমাত্রাটা কমে তখন কিন্তু হচ্ছে তোমার পারদটা হচ্ছে তোমার সংকুচিত হয়। তার মানে এটা বোঝা যাচ্ছে বাড়লে দুটাই বাড়তেছে, কমলে দুটাই বাড়তেছে। তাহলে কি এটা হচ্ছে তোমার আদর্শ অবস্থা না? এই জন্য হচ্ছে তোমার তাপমাত্রা হচ্ছে পরিমাপে হচ্ছে তোমার পারদ ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার ওই সাজান্ত অবস্থায় বই আছে যে 4.2 কেলভিনের নিচে হচ্ছে পারদ হচ্ছে তোমার অতি পরিবাহিতা প্রদর্শন করে। এটা হচ্ছে তোমার সাধারণত অবস্থায় বই আছে, তোমরা একটু নোট করে নিও যে 4.2 কেলভিনের নিচে পারদ অতি পরিবাহিতা প্রদর্শন করে। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, তাপগতিবিদ্যার 3টা সূত্র মেইনলি আছে। তাপগতিবিদ্যার 0তম, প্রথম এবং দ্বিতীয় সূত্র। তো 0তম সূত্র কি বলছে দেখো, যে
দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তু তাদের তাপীয় সাম্যাবস্থা থাকে, মানে দুইটা বস্তু একটা আসেই, এটা যদি তৃতীয় আরেকটা বস্তু তাদের তাপীয় সাম্যাবস্থা থাকে, মানে কি তিনটার টেম্পারেচারটাই সেম, তাহলে প্রথমত দুটি বস্তু পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তার মানে দুইটা বস্তু ধরো আসে, ধরো এটা হচ্ছে প্রথম বস্তু, এখানে আছে, এটা হচ্ছে তোমার দ্বিতীয় বস্তু, তো এখানে আরেকটা মাঝখানে একটা তৃতীয় বস্তু আমরা কল্পনা করলাম। তার মানে বলছে কি দেখো, যে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থা থাকে, মানে ধরো যে এর টেম্পারেচার হচ্ছে তোমার 20 কেলভিন, এরও 20 কেলভিন, এরও 20 কেলভিন, মানে প্রথম আর তৃতীয়টা ধরো যে তাপীয় সাম্যাবস্থায় আছে, মানে একই টেম্পারেচারে আছে। আবার সেমভাবে দ্বিতীয় এবং তৃতীয় এটা হচ্ছে তোমার তাপীয় সাম্যাবস্থায় আছে। তার মানে কি বোঝাচ্ছে, প্রথম এবং দ্বিতীয় যে বস্তু আছে এই দুইটা হচ্ছে পরস্পরের সাথে সাম্যাবস্থায় আছে। এটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যার 0তম সূত্র, এবং এই সূত্রের উপর ভিত্তি করে কিন্তু তোমার থার্মোমিটার তৈরি করা হয়েছে, যেটা কিন্তু আমাদের মানে ক্লিনিক্যাল সাইডে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এটা তোমাদের মাথায় রাখা লাগবে যে থার্মোমিটার কোনতম সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তাপগতিবিদ্যার 2য় সূত্র। আচ্ছা, এরপর আসো তাপমাত্রার ধারণা। তাপমাত্রা বলতে আসলে কি বোঝায়, দেখো যে তাপমাত্রা বলতে বস্তুর উত্তাপের পরিমাণ বোঝায়, মানে সেই বস্তুটা কেমন, সেটা কি গরম নাকি ঠান্ডা, এটা হচ্ছে তোমার তাপমাত্রা দ্বারা বোঝায়। তারপরে আসো, তাপমাত্রা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রভাব নির্ধারণ করে। আমি তো আগেই দেখে আসছি যে তাপমাত্রা মানে কি, যে সে বস্তুটা কি করবে, একটি বস্তু থেকে অন্য বস্তুতে যে তাপের প্রভাব এটা হচ্ছে তোমার নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, তো এখন কিছু হচ্ছে তোমার উষ্ণতাবিধি ধর্ম আর উষ্ণতাবিধি পদার্থ লাগবে। তো দেখো প্রথমে দেখো প্লাটিনাম যে রোধ আছে, প্লাটিনাম কিন্তু আমরা জানি একটা ধাতু, এই প্লাটিনাম রোধে হচ্ছে তোমার প্লাটিনামের রোধ হচ্ছে তোমার উষ্ণতাবিধি ধর্ম, মানে আমরা কি বললাম পারদে, কিন্তু পারদের প্রসারণটা হচ্ছে উষ্ণতাবিধি ধর্ম, বাট প্লাটিনাম রোধে প্লাটিনামের রোধটাই হচ্ছে তোমার উষ্ণতাবিধি ধর্ম। এরপরে আসো থার্মোকাপল, কাপল মানে আমরা জানি দুইটা, তার মানে থার্মোকাপল নামক যন্ত্রে থার্মোমিটারে দুটি ধাতব পদার্থের যুগল ব্যবহার করে তাপীয় তড়িৎচালক শক্তির ধর্ম কাজে লাগিয়ে, মানে থার্মোকাপল যন্ত্রে হচ্ছে তোমার দুইটা থার্মোকাপল যন্ত্রে দেখো দুইটা ধাতব পদার্থের যুগল, এটা হচ্ছে তোমার উষ্ণতাবিধি ধর্ম, আর হচ্ছে পদার্থ। আর উষ্ণতাবিধি ধর্মটা কি, তড়িৎচালক শক্তিটা হচ্ছে তোমার উষ্ণতাবিধিক হচ্ছে তোমার উষ্ণতাবিধি ধর্ম, আর উষ্ণতাবিধি পদার্থটা কোনটা, দুটো ধাতব পদার্থের যুগল, এটা হচ্ছে তোমার উষ্ণতাবিধি পদার্থ। আচ্ছা, আর পাইরোমিটারটা কি, পাইরোমিটারের উষ্ণতাবিধি ধর্মটা হচ্ছে তোমার বিকিরণ ধর্ম, বস্তুর বিকিরণ ধর্ম, মানে বস্তুর বিকিরণ ধর্ম মানে কি, যে সে হচ্ছে তোমার শক্তি রেডিয়েট করতেছে। আচ্ছা, এই পাইরোমিটারটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে তোমার 500 ডিগ্রি সেলসিয়াস অধিক যে টেম্পারেচার সেটা মাপার জন্য ব্যবহার করা হয়, এবং সূর্যের তাপমাত্রাটাও এই পাইরোমিটার দিয়ে হচ্ছে তোমার মাপা হয়। আচ্ছা, তো কোনটা হচ্ছে উষ্ণতাবিধি ধর্ম এবং কোনটা উষ্ণতাবিধি পদার্থ, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা লাগবে। আর একবার বলে দেই যে প্লাটিনামের রোধ এটা হচ্ছে তোমার উষ্ণতাবিধি হচ্ছে তোমার ধর্ম, আর প্লাটিনামটা হচ্ছে উষ্ণতাবিধি পদার্থ। ঠিক সেমভাবে থার্মোমিটারে হচ্ছে তোমার উষ্ণতাবিধি পদার্থটা হচ্ছে তোমার দুটা ধাতব পদার্থ, এটা হচ্ছে উষ্ণতাবিধি পদার্থ, আর উষ্ণতাবিধি ধর্মটা হচ্ছে তোমার তড়িৎচালক শক্তি, হচ্ছে উষ্ণতাবিধি ধর্ম। আর পাইরোমিটারে হচ্ছে তোমার বস্তুর বিকিরণ ধর্মটা আছে, এটা হচ্ছে তোমার উষ্ণতাবিধি ধর্ম। এবং পাইরোমিটারে হচ্ছে তোমার কত টেম্পারেচারের উপর হচ্ছে তাপমাত্রা মাপা যায়, 500 ডিগ্রি সেলসিয়াস, একটু নিচে আছে দেখতে পাচ্ছ না হয়তো, 500 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা হচ্ছে তোমার পাইরোমিটার দিয়ে মাপা হয়, এবং সূর্যের তাপমাত্রাটাও কিন্তু এই পাইরোমিটার দিয়ে মাপা হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখো বিভিন্ন তোমার তাপমাত্রার স্কেল আছে, তার মধ্যে একটা ইন্টার রিলেশন, যে সেলসিয়াসের স্কেলের দেখো C/5, তারপর ফারেনহাইট হচ্ছে M-32/9, আর কেলভিনের কাছে হচ্ছে K-273/5। তো সেলসিয়াস স্কেল হচ্ছে তোমার বরফ বিন্দু কত, 0 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে স্টিম বিন্দু হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেল। আচ্ছা, রোদ থার্মোমিটারে একটা সূত্র আছে, ওটা তোমরা দেখে নিও, এটা ইম্পর্টেন্ট না। তারপর ফারেনহাইট স্কেল হচ্ছে তোমার বরফ বিন্দু হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, আর স্টিম বিন্দু হচ্ছে তোমার 212 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেল হচ্ছে তোমার 95 থেকে যে 110 ডিগ্রি ফারেনহাইট, এই তাপমাত্রাটা মাপা যাচ্ছে তোমার ফারেনহাইট স্কেলে। আর আমাদের বডি টেম্পারেচার কিন্তু নর্মালি আমরা কত জানি, 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো ফারেনহাইট টেম্পারেচার যে হচ্ছে তোমার 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট মাপা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার ক্লিনিক্যাল থার্মোমিটার, মানে এটা হচ্ছে তোমার ডাক্তাররা মেইনলি হচ্ছে তোমার ইউজ করে। আচ্ছা, একটা প্রশ্ন লাগে যে সেলসিয়াস আর ফারেনহাইট কোন টেম্পারেচারে হচ্ছে তোমার সেম তাপমাত্রায় দিবে। আচ্ছা, ধরো যে সেক্ষেত্রে আমরা ধরো যে C/5 আছে না, এখানে আছে তোমার F-32/9, তো কোন টেম্পারেচারে, তার মানে দুটোকে আমরা x ধরবো, x/5 সমান x-32/9। তো এখানে করলে দেখো কত আসতেছে, 9x সমান 5x মাইনাস 160, এটা 32 আর 5 গুণ করলে হচ্ছে। আচ্ছা, তার মানে এখানে যে এক্সটাকে এইদিকে নিয়ে আসছে, তার মানে থাকতেছে 4x সমান মাইনাস 160, তার মানে x সমান থাকতেছে হচ্ছে তোমার -40। তার মানে বোঝা যাচ্ছে যে -40-এ সেলসিয়াস এবং ফারেনহাইট এটা হচ্ছে তোমার সেম টেম্পারেচার দিবে।
আচ্ছা, ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট কি? আচ্ছা, ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট হচ্ছে তোমার একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রার কোনো পদার্থ কঠিন, তরল এবং বায়বীয় তিনটা অবস্থা সেম অবস্থা বিরাজ করে, সেটা হচ্ছে তোমার ত্রৈধবিন্দু বলে। পানির ত্রৈধবিন্দু কত? 4 ত্রৈধবিন্দু হচ্ছে তোমার 273.16 কেলভিন। পানিটা তো লাগে, সাথে পারদেরটাও লাগে। পারদেরটা হচ্ছে তোমার 234 সামথিং হচ্ছে কেলভিন। এটা হচ্ছে তোমার মানে যে টেম্পারেচারে পদার্থে তিনটা অবস্থায় সাম্যাবস্থায় থাকে, মানে তিনটা অবস্থায় সেখানে বিদ্যমান থাকে, সেটা হচ্ছে তোমার পানির ত্রৈধবিন্দু। আচ্ছা, এরপরে আসো এই দুটো যন্ত্র দেখো, দেখো এই আমার সাইডে যেটা দেখতে পাচ্ছি এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে তোমার ফারেনহাইটের থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার। এটা হচ্ছে তোমার এটা দিয়ে হসপিটালে জ্বর মাপে। আর এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ এটা আসলে তোমরা অনেক জায়গায় হয়তো দেখে রাখছো, এটাকে বলা হচ্ছে তোমার মেনলি পাইরোমিটার। এই পাইরোমিটার তাহলে কি? এখানে হচ্ছে তোমার বস্তুর বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে হচ্ছে তোমার টেম্পারেচার মাপা হয়। কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মাপা হয়? 500 এর অধিক যে টেম্পারেচার থাকে সেখানে হচ্ছে তোমার পাইরোমিটার দিয়ে কিন্তু মাপা হচ্ছে। আচ্ছা, আর পাইরোমিটারটা কিন্তু হচ্ছে তোমার সূর্যের তাপমাত্রা মাপেও কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে তোমার দুইটা ছবি দেখতে পারলাম। এরপরে আসো 0তম সূত্র আমরা পড়ছি, এবার হচ্ছে আমরা পড়বো প্রথম সূত্র। তো প্রথম সূত্রের মেইন কথাটা কি দেখো, যে যখন কাজ সম্পূর্ণরূপে তাপ সম্পূর্ণরূপে কাজে হচ্ছে তোমার রূপান্তরিত হয় তখন কাজ এবং তাপ সমতুল্য হয়। তার মানে কি বলছে, যে কাজের আমরা একক কি জানি ডাব্লু, আর তাপের একক মানে প্রকাশ করা হচ্ছে তোমার কিউ দ্বারা। তার মানে হচ্ছে যখন কাজ সম্পূর্ণরূপে তাপ আর তাপ সম্পূর্ণরূপে কাজে হচ্ছে তোমার রূপান্তরিত হবে তখন এই দুটো পরস্পর হচ্ছে তোমার সমানুপাতিক হবে। তো এই সমানুপাতিকটা চিহ্ন তুলে দিলে আমরা কী পাবো? একটা ধ্রুবক পাবো, সেটা হচ্ছে তোমার জুল ধ্রুবক বলে। মানে একক তাপমাত্রা উৎপাদন করতে যে তাপমাত্রা হচ্ছে যে কাজ করতে হয় সেটাকে হচ্ছে বলা হচ্ছে তোমার এই জুল, বা হচ্ছে তোমার তাপের জাতিক তুল্যাঙ্ক। এটা পরে দিতে পারবা, জাস্ট দেখাই দিলাম। আচ্ছা, তো এখানে প্রথম সূত্রে হচ্ছে অনেকগুলো হচ্ছে তোমার পয়েন্ট আছে, পয়েন্টগুলো একটু বলে দিই। দেখো, তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম। তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম মানে কি বোঝায়? তল বা বেষ্টনী দ্বারা আবৃত। মানে ধরো যে একটা বেষ্টনী তার মধ্যে থাকবে, তো এটা তাপগতীয় সাম্যাবস্থা ধরো। তো তা হচ্ছে তল বা বেষ্টনী দ্বারা আবৃত এমন একটা ব্যবস্থা যেখানে হচ্ছে তোমার বস্তু তিনটা অবস্থা, তাপমাত্রা হচ্ছে তোমার আয়তন, তারপরে চাপ এবং তাপমাত্রা, এই পরিবর্তন লক্ষ্য করে হচ্ছে তোমার তাপ মানে হচ্ছে কাজে তাপ এবং কাজে হচ্ছে পরিমাপ করা হয়। তার মানে কোন তিনটা হচ্ছে তোমার মানের পরিবর্তন করা লাগবে? স্থানাঙ্ক, এক নম্বর হচ্ছে তোমার তাপমাত্রা, একটা হচ্ছে চাপ, আর একটা হচ্ছে তোমার আয়তন। পরিপার্শ্ব কি? এই যে একটা ধরো সিস্টেম আছে, এই সিস্টেমের আশেপাশে যে জিনিস আছে এটাকে মেইনলি হচ্ছে তোমার ব্রড ভাষা হচ্ছে তোমার পরিপার্শ্ব বলা হয়। বা পরিপার্শ্বর আসল অথেন্টিক সংজ্ঞাটা হচ্ছে যে এই সিস্টেমের সাথে যে তোমার কাজ বা তাপ, এটা মানে সিস্টেমের সাথে কাজ আছে অথবা তাপ আছে সেটা হচ্ছে তোমার বিনিময় করতে পারবে, মানে শক্তি বিনিময় করতে সক্ষম এমন করে মিডিয়ামকে বলা হচ্ছে তোমার পরিপার্শ্ব। যেমন মানে এটা একটা পরিপার্শ্ব, এবার সে কিন্তু বাতাস আছে, বাতাস কিন্তু হচ্ছে তোমার তাপ বিনিময় করতে পারে, এই জন্য এটাকে বাতাসকে বলা হচ্ছে তোমার পরিপার্শ্ব। স্থানাঙ্ক তিনটা বললামই তো, যে একটা হচ্ছে তাপমাত্রা, একটা চাপ, আর একটা হচ্ছে তোমার আয়তন। সাম্যাবস্থা, সাম্যাবস্থা হচ্ছে কোনো সিস্টেমের চূড়ান্ত অবিচল অবস্থাকে বলা হচ্ছে তোমার সাম্যাবস্থা। সো সাম্যাবস্থা তোমরা হচ্ছে তোমার লাল সাতেলিয়া নীতি পড়ে আসছো, এটা নিয়ে আসলে নতুন করে বলা কিছু নাই। তাপগতীয় প্রক্রিয়া, চারটে তাপগতীয় প্রক্রিয়া মেইনলি আছে। এক নম্বর হচ্ছে তোমার সমষ্ণ, যেখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। একটা হচ্ছে তোমার রুদ্ধ তাপীয়, যেখানে হচ্ছে তোমার তাপ স্থির থাকে। 3 নম্বর হচ্ছে তোমার সমচাপ, যেখানে চাপ স্থির। আর একটা হচ্ছে তোমার সম আয়তন। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তি কি বোঝায়? ধরো তুমি কোনো দিন হচ্ছে 3-4 দিন না খায় আসো, তাহলে দেখবে যে তোমার শরীরের মধ্যে কিন্তু একটা শক্তি থাকবে, কম হলেও থাকবে, এটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তিটা কি? এই সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা সিস্টেমেরই একটা নিজের কাজ করার অন্তর্নিহিত শক্তি থাকে, সেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি কার উপর নির্ভর করে? দেখো, তাপমাত্রা, চাপ এবং আয়তন, এটা তো অবশ্যই এই তিনটার উপর থাকবে। আরও দুইটা জিনিস আছে তার উপর নির্ভর করে। দেখো, এক নম্বর হচ্ছে তোমার আপেক্ষিক তাপ এবং হচ্ছে প্রসারণ সহগ, এর উপরে কিন্তু অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে। দেখো 5টা পয়েন্ট আছে, তোমার বুঝতে পারতেছো, এই জায়গাতে কিন্তু প্রশ্ন চলে আসতেও পারে। তাহলে কার কার উপর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করতেছে? এক নম্বর হচ্ছে তোমার তাপমাত্রা, চাপ, আয়তন, তারপর হচ্ছে তোমার আপেক্ষিক তাপ এবং হচ্ছে তোমার প্রসারণ সহগ, এর উপরে কিন্তু হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে। আচ্ছা, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে তোমার ওই বিজ্ঞান জুল কীভাবে ইয়ে করলে আগের স্লাইডেই দেখাইছি, যে W = JQ।
আচ্ছা, এটা একটা তোমার হচ্ছে তোমার সমানুপাতিক ধ্রুবক, এই যেটা, তো এটাকে বলা হচ্ছে তোমার তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো দেখো এটা সংজ্ঞাটা কি লিখছে, এটা তোমার সিকিউ কিন্তু 1 নম্বরের জন্য ক নাম্বারও চলে আসবে। এটা কিন্তু দেখো, একক তাপমাত্রা উৎপাদন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হচ্ছে তোমার তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো এর ভ্যালুটা কত এটা জানার জন্য আসলে তোমার জুল এবং ক্যালোরি নিয়ে অনেক তোমার প্যারা খাও যে আসলে কি মনে রাখবা, তোমরা চিন্তা করো 4.2 এটা কিন্তু সবাই তোমার মাথায় থাকতেছে, 4.2 থাকতেছে মাথায় থাকতেছে, বাট ক্যালোরি না জুল। আচ্ছা দেখো তুমি চিন্তা করো, ক্যালোরির ক্ষেত্রে কিন্তু ক্যালোরি বানানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্যালোরি কিন্তু সি হাত আগে থাকে, মানে কে না কিন্তু সি থাকে, আর জুলের ক্ষেত্রে কিন্তু জে। ইংলিশের যে অ্যালফাবেটিক লেটার সেখানে কিন্তু সিটা আগে থাকতেছে, তার মানে ক্যালোরিটা হচ্ছে তোমার বড় হবে, তার মানে হচ্ছে তোমার 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। তো দেখো আচ্ছা, তার মানে ক্যালোরির সি যেহেতু আগে আসে এই জন্য 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল হবে। আর ক্যালোরি বানানে কিন্তু কে নাই সি আসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার ইংরেজিতে কিন্তু হচ্ছে তোমার ওই প্রোনাউন্সিয়েশনে কিন্তু দিয়ে দিতে পারে, বুঝছো, প্রোনাউন্সিয়েশন না তো স্পেলিংয়ে। আচ্ছা, তো আর আশা করি ভুল হবে না। তো দেখো যেটা হচ্ছে তোমার এই 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল, এটা হচ্ছে তোমার ইয়া এককে, এটা হচ্ছে তোমার এসআই এককে, বা যদি হচ্ছে তোমার ইয়া এককে বলে, যদি সিজিএস এককে বলে তাহলে কিন্তু ওই 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ, মানে হচ্ছে হবে 1 জুল ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 4.2 ইন্টু 10⁻7 আর্গ। আচ্ছা, এটা দেখে নিও। আচ্ছা, তাপগতিবিদ্যা প্রথম সূত্রের তাৎপর্য, মানে এটা আসলে কি কাজে লাগে দেখো, এটা হচ্ছে তোমার তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক হচ্ছে তোমার নির্ধারণ করে। তার মানে এটা তোমরা আগে বুঝতে পারছো যে যেহেতু তাপ এবং কাজ একেবারে সমতুল, এটা এই সূত্র হচ্ছে তোমার বলে, তার মানে এটা হচ্ছে তোমার এটা তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এবং এই সূত্র অনুযায়ী হচ্ছে তোমার নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপ উৎপাদন করতে হবে। তারপর 3 নাম্বারটা দেখো, কোনো কিছু ব্যয় না করে কোনো শক্তি বা তাপ পাওয়া যাবে না। তার মানে কি, তোমাকে যদি তাপ পাইতে হয় কাজ করতে হবে, কাজ পাইতে হলে তাপ হচ্ছে তোমাকে বাইরে থেকে দিতে হবে। তার মানে কোনো কিছু না করে তুমি আসলে চান্স হচ্ছে কোনো কিছু পাওয়া অসম্ভব। ঠিক সেমভাবে তুমি পড়াশোনা না করো চান্স পাইতে চাও, এটা আসলে পসিবল না। এবং কাজ এবং তাপ একেবারে সমতুল, এটা আমরা জানি যে W ইজ প্রপোর্শনাল টু কিউ। আচ্ছা, এটি শক্তির সংরক্ষণ সূত্র ছাড়া কিছু না। মানে কি, যে তোমার যে ওই তোমার কাজ করতেছো, কাজ করলে যে তুমি হচ্ছে অপচয় হবে এমনটা কিছু না। অবশ্যই যে তোমার কাজ করতেছো, কাজের বিনিময়ে তুমি হিটটা পাচ্ছ, হিটটা বের হয়েও যাইতে পারে, তার মানে এটা সংরক্ষণ সূত্র তোমার করতেছে। আচ্ছা, এগুলো বাকিগুলো রিডিং নিয়ে আসলে গুরুত্বপূর্ণ না। তো এই প্রথম সূত্রটাকে এই ইকুয়েশনে নিয়ে আসা যে dq ইজ ইকুয়াল টু du প্লাস dw। তো dq মানে কি, এটা হচ্ছে তোমার তাপের পরিবর্তন q, আর du মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, আর dwটা হচ্ছে তোমার কাজের পরিবর্তন। তো এখানে যে মেইনলি সদস্য দেখা যাচ্ছে যে এই তিনটার কিছু ক্রাইটেরিয়া হচ্ছে তোমার বলছে। দেখো dq ধনাত্মক কখন হবে, আমরা কি জানি dqটা হচ্ছে তোমার তাপের পরিবর্তন। তো যখন সিস্টেমে তাপ দিবে তখন হচ্ছে তোমার অবশ্যই সিস্টেমে তাপ প্রদান করা হবে, সেটা হচ্ছে তোমার dqটা হচ্ছে তোমার ধনাত্মক হবে। আর যখন যদি হচ্ছে তোমার ওই সিস্টেম থেকে তাপ হচ্ছে তোমার বাইরে পরিবেশে দেওয়া হয় তখন সেটা হচ্ছে তোমার dqটা ঋণাত্মক হবে। ঠিক সেমভাবে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, মানে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে তোমার দেখো বৃদ্ধি পেলে হচ্ছে du ধনাত্মক, কারণ duটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, আর যদি তোমার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় তাহলে হচ্ছে তোমার duটা ঋণাত্মক হবে। আর সিস্টেম দ্বারা যদি পরিপার্শ্ব মানে আশেপাশের উপর কাজ করা হয় তাহলে হচ্ছে তোমার dw ধনাত্মক, আর যদি সিস্টেম এর ওপর হচ্ছে পরিপার্শ্ব কাজ করে তাহলে হচ্ছে তোমার duটা হচ্ছে ঋণাত্মক। সরি, যদি পরিপার্শ্ব সিস্টেমের ওপর কাজ করে তাহলে হচ্ছে তোমার du ঋণাত্মক হবে, আর যদি হচ্ছে তোমার সিস্টেম দ্বারা পরিপার্শ্বের উপর কাজ করা হয় তখন dw ধনাত্মক হবে। আচ্ছা, এরপরে আসো তাপগতিবিদ্যা প্রথম সূত্রের সীমাবদ্ধতা। তো সীমাবদ্ধতা অবশ্যই থাকবে প্রত্যেকটা সূত্রে, কারণ কেউ তো হচ্ছে তোমার আসলে কি বলা যায় যে কেউ হচ্ছে তোমার পারফেক্ট না। আচ্ছা, তো দেখো এখানে প্রথম সূত্র অনুযায়ী মানে একটা মানে চলে আসে যে উষ্ণ বস্তু হতে তো শীতল বস্তুতে তাপ প্রবাহিত হয়, বা শীতল বস্তু হতে কিন্তু কখনো উষ্ণ বস্তুতে তাপ প্রবাহিত হয় না, এটা কিন্তু নর্মাল দেখবা। ধরো যে একটা যদি তুমি আইসক্রিম পাশে রাখো, আর একটা যদি পাশে হচ্ছে তোমার একটু হচ্ছে হট কফি রাখো, কখনো এমন হবে না যে হচ্ছে তোমার এই আইসক্রিমের ঠান্ডাটা হচ্ছে হট কফিটাকে হচ্ছে তোমার কি বলবো ঠান্ডা করে দিবে। বাট বেসিক্যালি দেখবা যে হট কফিটা গরমের জন্য আইসক্রিমটা গলে যাচ্ছে, মানে সে তরল তাপমাত্রা হচ্ছে তোমার হারাচ্ছে, তাপমাত্রা গেইন করতেছে, সরি। তো এটা হচ্ছে তোমার প্রথম সূত্রে একটা সীমাবদ্ধতা। আরেকটা দেখো,
কোনো সিস্টেমে প্রযুক্ত তাপের কোনো কিছু অংশ কাজে পরিণত হয়, মানে তাপ যে দিচ্ছ তার কিছু অংশ কাজে পরিণত হয়, বাট সম্পূর্ণটা হবে কি না সেটা কিন্তু এই প্রথম সূত্র হতে জানা যায় না। আর এই সূত্রতে তোমার তাপ প্রবাহের দিক সম্পর্কে, তার মানে প্রথম সূত্রে দেখো তাপ প্রবাহের দিক মানে হচ্ছে ওপর থেকে মানে বেশি থেকে কমে যাবে না কম থেকে বেশি, এই সূত্রটা কিন্তু এই সীমাবদ্ধতা কিন্তু এই সূত্রটা একটা সীমাবদ্ধতা। আচ্ছা, মানে এটা একটা এই যে তাপের প্রবাহের যে তোমার ধারণা পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে তোমার প্রথম সূত্রের একটা সীমাবদ্ধতা। এরপরে আসো, তো এই প্রথম সূত্রটা হচ্ছে তোমার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখো। তোমার সমষ্ণ পরিবর্তন একটা যে আছে সেখানে তাপমাত্রা হচ্ছে তোমার স্থির থাকে, এখানে কিন্তু এই সূত্রটা ব্যবহার করা হচ্ছে। আবার রুদ্ধতাপীয় প্রসারণ মানে রুদ্ধতাপীয় সিস্টেম বা যেটা হচ্ছে তোমার সরি এই রুদ্ধতাপীয় হচ্ছে সিস্টেম যেখানে হচ্ছে তোমার তাপের হচ্ছে তোমার রুদ্ধতাপীয় সিস্টেম যেখানে হচ্ছে তোমার তাপের হচ্ছে কোনো মানে আদান প্রদান হচ্ছে না, তাপ স্থির আছে, সেখানে কিন্তু হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস, যখন একটা গাড়ির টায়ার চলে তখন সেখানে হচ্ছে সম আয়তন ক্রিয়া করে, আর যখন টায়ারটা ফেটে যায় তখন কিন্তু হচ্ছে তোমার সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। তার মানে যখন টায়ারটা চলবে তখন সেটা হচ্ছে তোমার সম আয়তন প্রক্রিয়া, আর যখন হচ্ছে টায়ারটা বিস্ফোরিত হয়ে যাবে তখন সেখানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংঘটিত হয়। আচ্ছা, এরপরে আসো সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার যে কাজের সূত্র সেটা দেখো। সম আয়তন প্রক্রিয়া মানে কি, আয়তনটা হচ্ছে তোমার ফিক্স থাকবে, তার মানে সম আয়তন প্রক্রিয়া হচ্ছে ধরো যে আমরা কি জানি DW সমান সমান কিন্তু PdVও লেখা যায়। তার মানে দেখো সমায়তন প্রক্রিয়া কিন্তু এই তোমার আয়তনের পরিবর্তনটা 0, তার মানে সমায়তন প্রক্রিয়া কৃত কাজটা কত হবে, 0 হবে, ঠিক। আর সমচাপ প্রক্রিয়া তাহলে কাজের সূত্রটা কি হবে, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। দেখো আয়তনের পরিবর্তন ইন্টু চাপ। আচ্ছা, এখানে সমষ্ণর চাপের সূত্রটাও লিখে দিই। সমষ্ণ ক্ষেত্রে সূত্রটা হচ্ছে তোমার nRT ln V2/V1, এটা হচ্ছে তোমার সমষ্ণ কাজের সূত্র। আচ্ছা, এটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয়, এটা সূত্রটা হচ্ছে এটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয় কাজের সূত্র, আর এটা হচ্ছে তোমার সমষ্ণের কাজের সূত্র। এরপরে আসো তাপীয় সিস্টেম। তো তাপীয় সিস্টেম হচ্ছে তোমার, তাপীয় সিস্টেম মানে হচ্ছে তোমার কয়েকটা গুরুত্বপূর্ণ রাশির সমষ্টি, যেটা হচ্ছে তোমার তাপমাত্রা, চাপ এবং হচ্ছে আয়তন। আচ্ছা, উন্মুক্ত সিস্টেম বলতে কি বোঝায়, যে সিস্টেমটা পরিবেশের সাথে শক্তি এবং কাজ উভয় বিনিময় করতে পারে, ভর এবং শক্তি উভয় বিনিময় করতে পারে, এটা হচ্ছে তোমার উন্মুক্ত সিস্টেম। আর হচ্ছে তোমার বদ্ধ সিস্টেম মানে কি, সেটা হচ্ছে তোমার শক্তি বিনিময় করতে পারবে না, পারবে কিন্তু ভর বিনিময় করতে পারবে না, এটা তোমার হচ্ছে তোমার বদ্ধ সিস্টেম। আর বিচ্ছিন্ন সিস্টেম মানে সে কোনো কিছু করতে পারবে না, ভর না শক্তি কোনোটাই তোমার মানে বিনিময় করতে পারবে না। তো বদ্ধ আর বিচ্ছিন্ন তো অনেকে হচ্ছে তোমার মানে একটু কনফিউজ বা গুলায় ফেলে। তো যেটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন তার মানে কি, সে সব কিছু থেকে বিচ্ছিন্ন, বা যেটা হচ্ছে বদ্ধ সেখানে হচ্ছে ভর বিনিময় করতে পারবে না, বদ্ধ ঘরেও কিন্তু বাতাস ঢোকে, আলো ঢোকে। আর বিচ্ছিন্ন ঘর সেখানে কিন্তু কোনো কিছু ঢুকবে না। বিচ্ছিন্ন মানে বলে কি, ধরো যে তুমি একটা বোতল একদম খুব টাইট করে লাগালে সে কিন্তু বাতাস ঢুকবে না, তখন সেই বদ্ধ বোতলটাকে তুমি যতই চাপ দাও সে কিন্তু হচ্ছে তোমার সংকুচিত হবে না। তোমার চিন্তা করো, দেখো দেখো এটা হচ্ছে তোমার একটা বোতল, তো এই বোতলে তুমি যখন যখন একদম বিচ্ছিন্ন থাকবে, একদম শক্ত লাগানো, তখন কিন্তু তুমি এই যে চাপ দিয়ে কিন্তু হচ্ছে তোমার করতে পারবা না, তোমার হচ্ছে মানে কি এটা সংকুচিত করতে পারবা না, এটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন। আর ধরো যে একটু হালকা করে রাখছো বদ্ধ টাইপ, তো দেখো এখানে দেখো চাপ মারলে কিন্তু এই যে হচ্ছে তোমার মানে হয়ে যাচ্ছে। তো এটা বুঝতে পারছো বদ্ধ সিস্টেম আর বিচ্ছিন্ন সিস্টেমের পার্থক্য, আশা করি এটার পর আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, তো বিভিন্ন করে পরিবর্তন নাম বলে দিন, একটা হচ্ছে তোমার সমষ্ণ, একটা হচ্ছে তোমার সমায়তন, রুদ্ধতাপীয় এবং সমচাপীয়। আচ্ছা, এরপর আসো সমষ্ণ পরিবর্তন। তো সমষ্ণ পরিবর্তনটা কি বলা হয়, যে পরিবর্তনে কোনো গ্যাসের চাপের এবং আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না, এবং তাপমাত্রা পরিবর্তন যেহেতু হয় না এই জন্য এর হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি স্থির থাকে। তার মানে সমষ্ণ প্রক্রিয়া তুমি যে পরিমাণ তাপ দিবা সেই পরিমাণ কিন্তু কাজ হবে। তার মানে দেখো আমরা সূত্রটা কি বলছি প্রথম সূত্রে, যে DQ সমান সমান DU/DW। তো দেখো এই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন যেহেতু সমষ্ণের ক্ষেত্রে শূন্য হচ্ছে, তার মানে তুমি যে পরিমাণ তাপ দিচ্ছ সেই পরিমাণ তাপই কিন্তু কাজে পরিবর্তিত হচ্ছে, তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় সম্পূর্ণ তাপ কাজে রূপান্তরিত হয়। এবং সমষ্ণ প্রক্রিয়া কিন্তু হচ্ছে তোমার বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র কি জানি, PV = কনস্ট্যান্ট, মানে P = 1/V, এটা হচ্ছে তোমার বয়েলের সূত্র। তো সমষ্ণ পরিবর্তনের শর্তগুলো কি কি দেখো। দেখো প্রথমে হচ্ছে তোমার যে গ্যাস নিয়ে কাজ করা হবে সেই গ্যাসটা একটা সুপরিবাহী পাত্রে রাখা লাগবে।
তার মানে সমস্ত পরিবর্তন প্রথম সূত্র হচ্ছে তোমার সত্যটা হচ্ছে এটা গ্যাসের যে এটা সুপরিবাহী পাত্রে রাখা লাগবে। 2 নাম্বারটা দেখো যে পাত্রের চতুর্পাশের যে মাধ্যম সেই মাধ্যমে তাপ গ্রহণ ক্ষমতা উচ্চ হতে হবে। মানে দেখো যে ধরো এটা একটা হচ্ছে তোমার তাপগতীয় অবস্থা, এর যে তোমার আশেপাশে যে পরিপার্শ্ব আছে, এইটা পরিপার্শ্ব এখানে বাতাস আছে, এর তাপ গ্রহীতা মানে এ যখনই টেম্পারেচার ছাড়বে তখনই একে টেম্পারেচারটা গ্রাফ করে নেওয়া লাগবে। কারণ কি এই যে অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রাতে হচ্ছে তোমার কোনো পরিবর্তন নাই, তার মানে এখানে যখন উত্তপ্ত হয়ে যাবে তখন এখান টেম্পারেচারটা অবশ্যই রিসিভ করে নেওয়া লাগবে যাতে সাথে সাথে এটা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, তারপরে আসো চাপের পরিবর্তন কিন্তু ধীরে ধীরে করা লাগবে, মানে চাপের যে পরিবর্তন হচ্ছে সেটা আস্তে আস্তে করতে হবে। এবং দেখো প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জনের দ্বারা তাপমাত্রা স্থির থাকবে। মানে তুমি নর্মাল চিন্তা করো, এটা তো একটা সিস্টেম তাই না, তুমি সিস্টেমের তাপমাত্রা অলওয়েজ হচ্ছে তুমি কনস্ট্যান্ট রাখো, ধরো যে তার টেম্পারেচার আছে অলওয়েজ 300 কেলভিন, তো তাহলে কি সিস্টেমটা কাজ করবে? তুমি যদি টেম্পারেচারটা বাড়াও না কমাও তাহলে সমস্ত পরিবর্তনে কীভাবে কাজ করছে? কারণ কি এখানে যখনই টেম্পারেচারটা হাই হচ্ছে তখনই এই যে পাশের যে মাধ্যমে তাপ গ্রহীতাটা উচ্চ আছে তাই না, তো উচ্চ থাকার কারণে সাথে টেম্পারেচারটা এই গ্র্যাব করে নিচ্ছে, তাপটা গ্র্যাব করে নিচ্ছে, এই কারণে আলটিমেটলি এর ভিতর যে পুরো টেম্পারেচার এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকতেছে। আচ্ছা, এরপরে আসো সমস্ত পরিবর্তন তাহলে বৈশিষ্ট্যগুলো কি দেখো, তাপমাত্রা স্থির থাকবে এটা তো প্রথম বৈশিষ্ট্য, কিন্তু যে চাপ এবং আয়তন এটা হচ্ছে তোমার পরিবর্তন হবে। আচ্ছা, এটা এক ধরনের ধীর প্রক্রিয়া, কারণ কি দেখছো আমরা আগে সত্যি পড়ে আসলাম যে চাপের এবং আয়তনের পরিবর্তন এটা হচ্ছে তোমার ধীরে ধীরে করা লাগবে। এবং দেখো যে পাত্র থাকবে সে পাত্রটা হচ্ছে তাপের সুপরিবাহী হওয়া লাগবে, এবং চতুর্পাশে যে মাধ্যম আছে তার তাপ গ্রহীতা উচ্চ হইতে হবে। আর একটা বৈশিষ্ট্য কি যে এটা হচ্ছে তোমার বয়েলের সূত্র মেনে চলে। এখন এখানে একটু কনফিউশন ক্রিয়েট করে দিতে পারে, এখানে কিন্তু যেহেতু বলছে বয়েলের সূত্র মেনে চলে, তুমি কিন্তু বলতে পারবে না যে আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে। সো এখানে কিন্তু মানে তোমাকে এই সমস্ত পরিবর্তনের বৈশিষ্ট্য নয় কোনটি বলে দিল, সেখানে হচ্ছে তোমার আদর্শ গ্যাস দিয়ে দিল, তার মানে কিন্তু আদর্শ গ্যাস কিন্তু হবে না, জাস্ট বয়েলের টেম্পারেচার সূত্রটা মেনে চলতেছে। এবং এটা হচ্ছে তোমার অপেক্ষাকৃত কম খাটে, কারণ কি আমরা জানি যে রুদ্ধতাপীয় যে সিস্টেমটা আছে সেখানে কিন্তু সমস্ত অপেক্ষা এর রুদ্ধতাপীয় যে গ্রাফ সেটা হচ্ছে গামা গুণ বেশি খাড়া। আচ্ছা, এবার দেখো সর্বাধিক কাজ তাপ সম্পূর্ণ কাজে রূপান্তরিত, কারণ কি আমরা আরেকবার বলে দেই, আমরা কি জানি যে প্রথম সূত্রকে আমরা এই ইকুয়েশনে বলতে ডিকিউ সমান সমান ডিইউ বাই ডিডব্লিউ। তো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা হচ্ছে তোমার 0 হচ্ছে তাই না, তার মানে কি যে পরিমাণ তাপ দিচ্ছ তুমি সেই পরিমাণে কাজ পাচ্ছ না, এটা হচ্ছে তোমার লাস্ট পয়েন্টে বলছে। আচ্ছা, এরপরে আসো তো রুদ্ধতাপের পরিবর্তনটা কি, এই রুদ্ধতাপের পরিবর্তন মানে হচ্ছে তোমার যে তাপ আছে তাপটা হচ্ছে তোমার স্থির থাকবে। মানে দেখো কি জানি আমরা ডিকিউ সমান সমান ডিইউ বাই প্লাস ডিডব্লিউ, তার মানে কি এই ডিকিউটাই 0 হয়ে যাচ্ছে, তাপের পরিবর্তনটাই 0, তার মানে কি দাঁড়াচ্ছে যে ডিইউ সমান সমান মাইনাস ডিডব্লিউ। তার মানে দেখো কি হচ্ছে, যদি অভ্যন্তরীণ শক্তি বাড়ে তার মানে কাজ কম হবে, মানে কাজ যদি হচ্ছে তোমার বাড়ে তখন হচ্ছে অভ্যন্তরীণ শক্তিটা কম হবে। তার মানে দেখো এখানে দুইটা জিনিস লাগে, যে রুদ্ধতাপীয় যদি প্রসারণ হয় তাহলে হচ্ছে তোমার সিস্টেম হচ্ছে তোমার শীতল হবে, আর যদি রুদ্ধতাপীয় সংকোচন হয় তাহলে হচ্ছে তোমার সিস্টেম হচ্ছে তার মানে তাপমাত্রা হচ্ছে বাড়বে। কেন বাড়বে দেখো, যখন রুদ্ধতাপীয় সংকোচন হয় কোনো একটা জিনিসকে সংকুচিত কর তখন তার মধ্যে একটা অভ্যন্তরীণ শক্তি আছে তাই না, এটা তো সমস্ত পরিবর্তন না, রুদ্ধতাপীয় পরিবর্তন যেহেতু এর মধ্যে অবশ্যই একটা তোমার অভ্যন্তরীণ শক্তি আছে। তুমি যখন অনেকগুলো শক্তি একটা বস্তুকে এইভাবে চাপ দিয়ে রাখবা তখন কি তার ছোটাছুটি অর্জন মানে চাবে না, এই কারণে এর টেম্পারেচারটা তখন বেড়ে যাবে। আচ্ছা, রুদ্ধতাপীয় ক্ষেত্রে হচ্ছে তোমার যেহেতু বয়েলের সূত্র মেনে চলে না, এখানে তাহলে কীভাবে গ্রাফটা দেখবা, এখানে দেখার 3টে সিস্টেম আছে, একটা হচ্ছে তোমার পিভি গামা, 2 নাম্বারটা হচ্ছে তোমার টিভি গামা -1, মানে ভির নিচে হচ্ছে তোমার গামা -1 থাকবে। আর যদি ওই তোমার প্রেশার আর টেম্পারেচারটা মাপো তাহলে এরকম হবে যে টিপি 1 মাইনাস গামা বাই গামা, এটা হচ্ছে তোমার টেম্পারেচার আর হচ্ছে প্রেশারের ক্ষেত্রে। আচ্ছা, রুদ্ধতাপীয় সত্যগুলো কি দেখো, যে সমষ্ণ প্রক্রিয়া সেটা হচ্ছে তোমার সুপরিবাহী পাত্র, আর রুদ্ধতাপীয়টা হচ্ছে তোমার কুপরিবাহী পাত্রে রাখতে হবে, কারণ কি এটা তো তাপের কোনো হচ্ছে তোমার তাপ হচ্ছে দেয়া নেওয়া করবে না। আচ্ছা, আর তাপগ্রহীতা হচ্ছে আশেপাশে কম হওয়া লাগবে। তো বেসিক্যালি হচ্ছে তোমার যে সমষ্ণের যে বৈশিষ্ট্য আছে তার সব বিপরীত বৈশিষ্ট্য এই রুদ্ধতাপীয়তে আসে, এবং চাপ পরিবর্তন হচ্ছে তোমার খুব দ্রুত করা লাগবে। আমরা সমস্যাতে কি পড়ে আসছি যে চাপের পরিবর্তনটা হচ্ছে অনেক আস্তে করা লাগবে, বাট রুদ্ধতাপীয়র ক্ষেত্রে কিন্তু এটা খুব দ্রুত করা লাগবে যাতে তাপ আদান প্রদান করার সুযোগ না থাকে। কেন হচ্ছে চাপ পরিবর্তন দ্রুত করা লাগবে, যাতে হচ্ছে তোমার তাপ আদান প্রদান করার কোনো সুযোগ না থাকে। আচ্ছা, এরপরে আসলে রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য। তো বেসিক্যালি সমস্ত পড়ে আসলে রুদ্ধতাপীয় পড়ার দরকার নেই, জাস্ট বলে দেই যে যেহেতু রুদ্ধতাপীয় মানে কি তাপে হচ্ছে তোমার স্থির থাকবে, মানে কি রুদ্ধতাপের প্রথম শর্তটা হচ্ছে মোট তাপের পরিমাণ স্থির থাকবে, আর হচ্ছে এই তাপের পরিমাণ স্থির রাখে চাপ এবং আয়তন এর হচ্ছে তোমার পরিবর্তন করাইতে হবে।
এবং রুদ্রতাপের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা পরিবর্তন ঘটতেছে, সংশ্লেষণের ক্ষেত্রে কিন্তু ঘটতেছে না। তাপমাত্রা পরিবর্তন কি, যখন রুদ্রতাপীয় প্রসারণ হয় তখন তাপমাত্রাটা হচ্ছে তোমার বাড়ে, আর যখন রুদ্রতাপের সংকোচন হয় তখন তাপমাত্রাটা হচ্ছে তোমার যখন রুদ্রতাপীয় প্রসারণ হয় তখন হচ্ছে তাপমাত্রা কমে, আর যখন রুদ্রতাপীয় সংকোচন হয় তখন হচ্ছে তোমার তাপমাত্রা বাড়ে। কেন বাড়ে? সংকোচন হয় তখন অনেকগুলো বস্তু বন্ধন শক্তি একসাথে থাকে, এই কারণে টেম্পারেচারটা বাড়ে যায়। আর রুদ্রতাপীয় প্রসারণে যখন বস্তুগুলো একবারে দূরে সরে যায় তখন টেম্পারেচারটা আলটিমেটলি কমে যায়। এবং এটা হচ্ছে তোমার অতি দ্রুত প্রক্রিয়া। কেন অতি দ্রুত প্রক্রিয়া? কারণ দেখো, যখন চাপের পরিবর্তনটা হচ্ছে তোমার দ্রুত করা হবে তখন হচ্ছে তোমার এই আশেপাশে সে তাপ মানে বিনিময় করার সুযোগ পাবে না, এই জন্য হচ্ছে এটা দ্রুত প্রক্রিয়া। এবং যে পাত্র রাখা হবে সে পাত্রটা হচ্ছে তাপ কুপরিবাহী হওয়া লাগবে, যাতে সে হচ্ছে তোমার কোনো ধরনের হচ্ছে তোমার তাপ মানে তাপ হচ্ছে বিনিময় করতে না পারে, এবং চারপাশের যে মাধ্যম তার তাপ গ্রহীতা হচ্ছে তোমার নিম্ন হইতে হবে। আর গ্রাফের সমীকরণটা হচ্ছে তোমার পিভি গামা বাই 1। তো এখান থেকে হচ্ছে আরও পাবা যে টিভি গামা মাইনাস 1, আর একটা তো লিখে দিলাম যে টিপি 1 মাইনাস গামা বাই গামা। এটা হচ্ছে তোমার রুদ্রতাপীয় গ্রাফের টেম্পারেচার, প্রেশার এবং হচ্ছে ভলিউম, এই তিনটা হচ্ছে গ্রাফ। আচ্ছা, এরপরে আসো মোলার আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা। তো এই সংজ্ঞাটা দেখো যে 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি তুমি 1 ডিগ্রি বাড়াও তাহলে যে তাপের প্রয়োজন সেটাকে বলা হচ্ছে তোমার 1 মোলার তাপ ধারণ ক্ষমতা। তো এটা হচ্ছে তোমার একক হচ্ছে জুল। তো এটাকে মেনলি দুইটা আছে, একটা হচ্ছে তোমার স্থির আয়তন এবং একটা হচ্ছে তোমার আরেকটা স্থির আয়তন, আরেকটা হচ্ছে তোমার স্থির চাপে। তো মেনলি দেখা যায় যে স্থির আয়তনে যেটা সেটা হচ্ছে তোমার স্থির চাপের থেকে আর বেশি থাকে। আরটা কি? এটা হচ্ছে তোমার এই আরের ভ্যালুটা 8.314 জুল পার কেলভিন পার মোল। আচ্ছা, এটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার সেই আর। আচ্ছা, এবারে আসো গামা এর বিভিন্ন মানের ভ্যালু। তো গামার ক্ষেত্রে দেখা যায় যে যেটা 1 পরমাণু ব্যাস তার গামার ভ্যালু থাকে 1.67, যেটা দ্বি পরমাণু তার গামার ভ্যালু থাকে হচ্ছে 1.4, আর যেটা তোমার ত্রিপরমাণু বা তার বেশি তার হচ্ছে গামার ভ্যালু থাকে হচ্ছে 1.33। আচ্ছা, এটা কেন হয় দেখাই। 1 পরমাণু গ্যাসের ক্ষেত্রে ধরো 1 পরমাণু, সেখানে হচ্ছে তোমার সিপির ভ্যালুটাকে থাকে হচ্ছে তোমার 3/2R, আর সিভির ভ্যালুটা থাকে হচ্ছে তোমার এর সাথে অবশ্যই এক যোগ করে দিলে তুমি সিভি পাবা। তার মানে হচ্ছে থাকতেছে 3/2 প্লাস 1 সমান হচ্ছে 5/2R। তার মানে আমরা কি জানি, গামার ইকুয়েশনটা কি জানি? দেখো, গামার ইকুয়েশনটা হচ্ছে তোমার সিভি মাইনাস সিভি। তার মানে দেখো তো 5/2/3/2 মানে হচ্ছে থাকতেছে হচ্ছে 5/3। তো 5/3 মানে কত জানি আমরা? জানি হচ্ছে 1.67। আচ্ছা, এটা এই কারণে হচ্ছে তোমার 1 পরমাণু গ্যাসের ভ্যালু থাকছে 1.67, বা যেটা হচ্ছে তোমার দ্বি পরমাণু সেখানে হচ্ছে তোমার সিপি থাকতেছে হচ্ছে তোমার 3R, আর সিভি থাকতেছে হচ্ছে তোমার যেহেতু এক যোগ করলে হচ্ছে এখানে তার মানে 4R থাকতেছে। তার মানে এখানে সিপি বাই সিভি, সরি এখানে একটা ভুল হয়েছে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, যে দেখো কনফিউশন লাগছে আসলে, যে সিপিটাই হচ্ছে তোমার বেশি, সিভিটাই কম। তাহলে তোমার দাঁড়াচ্ছে যে আচ্ছা, এটা হচ্ছে তোমার 1 পরমাণু গ্যাসের। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সিভি থাকতেছে হচ্ছে তোমার 5/2R, আর সিপি হবে হচ্ছে তোমার এক যোগ করলে হচ্ছে তোমার 7/2R। তার মানে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালুটা হচ্ছে তোমার থাকতেছে 7/5 দেখো থাকতেছে, কারণ 2 কাটা, তার মানে হচ্ছে 1.4। সেটা হচ্ছে তোমার দ্বিপরমাণবিকের ক্ষেত্রে। আর যেটা হচ্ছে তোমার ত্রিপরমাণুকের ক্ষেত্রে, ত্রিপরমাণুটা এখানে লিখি যে সিভি থাকতেছে হচ্ছে তোমার 3R, তার মানে সিপি কত হবে? 1 যোগ করলে 4R হচ্ছে। তার মানে এখানে গামার ভ্যালুটা থাকতেছে 4/3, তোমার সংখ্যা থাকতেছে 1.33। এইভাবে আসলে তোমার গামার ভ্যালুগুলো আসে যে 1 পরমাণু, দ্বিপরমাণু এবং ত্রিপরমাণুকের ক্ষেত্রে। আচ্ছা, তো এই গামার গুরুত্বটা আসলে কি, এটা কেন আসলে তোমার মেজার করা হয়? দেখো, এই গামা তুমি যখন ভ্যালুটা জানা থাকবে তুমি তখন এই গ্যাসের আণবিক বিন্যাস জানতে পারবা। যেমন দেখো, গামা ভ্যালু যখন 1.4 তখন কিসের? দ্বিপরমাণবিক, তার মানে সেখানে 2টা অণু থাকবে। যখন গামা ভ্যালু 1.33 তখন 3 পারমাণবিক, তার মানে সেখানে 3টা অণু থাকবে। তার মানে গ্যাসের আণবিক বিন্যাস আমরা জানতে পারতেছি।
আবার দেখো গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ গামার মানের উপর নির্ভর করে, মানে গ্যাসীয় মাধ্যমে শব্দের যে বেগ থাকবে সেটার ভ্যালুটা কিন্তু হচ্ছে তোমার গামার উপর নির্ভর করে। আবার গ্যাসের রুদ্ধতাপীয় যে প্রক্রিয়া আছে সেটার জন্য কিন্তু গামার ভ্যালু দরকার। কারণ দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া তোমার এই যে গ্রাফ পাচ্ছ, সেই গ্রাফে কিন্তু দেখো থাকছে পিভি গামা। সো গামা ভ্যালুটা না জানলে তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া আলোচনা করতে পারবা না। এই জন্য হচ্ছে তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পর্যালোচনার জন্য কিন্তু গামার ভ্যালুটা দরকার হয়। আচ্ছা, এবং রুদ্ধতাপীয় রেখা যেটা আছে সেটা সমষ্ণ রেখার থেকে গামা গুণ বেশি খাড়া। তার মানে এটা প্রশ্ন চলে আসতে পারে যে রুদ্ধতাপীয় রেখা হচ্ছে সমষ্ণ রেখা থেকে কত গুণ বেশি খাড়া, এটা হচ্ছে তোমার গামা গুণ বেশি খাড়া। আচ্ছা আচ্ছা, এরপরে আসো অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি কি বলছি আমরা আগে, যে প্রত্যেকটা সিস্টেমেরই একটা নির্দিষ্ট অন্তর্নিহিত শক্তি থাকে যেটা হচ্ছে তোমার কাজে রূপান্তর করা যায়, সেটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি। তো এটা কোন দুটো শক্তির হচ্ছে তোমার যোগফল? দেখো এক নম্বর হচ্ছে তোমার তাপীয় শক্তি, যা হচ্ছে তোমার এলোমেলোভাবে বিচ্ছিরণশীল অণুগুলোর গতিশক্তি। মানে একটা ধরো একটা সিস্টেম ধরো, এখানে তো অনেকগুলো অণু আছে, ওই অণুগুলো যখন এলোমেলোভাবে ধরো এইখানে যাচ্ছে, এখানে আসতেছে, তারপর ধরো এখানে যাচ্ছে, তো একটা বিচরণ করতেছে না, তো বিচরণের ফলে তো একটা তোমার হচ্ছে ধরো যে একটা গতিশক্তি হচ্ছে, সে শক্তি আর যে স্থিতি শক্তি আছে সেই শক্তির যোগফলটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তি তাহলে দেখো আমরা কি পাইলাম, যে মেইন সূত্র হচ্ছে তোমার এটা গতিশক্তি এবং স্থির শক্তি, একটা সিস্টেমের গতিশক্তি এবং স্থির শক্তি, এটার যোগফলটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট লাগে যে কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি কোনোভাবেই পরিমাপ করা সম্ভব না। আসলে তো তুমি ধরো যে ধরো একটা মোটর, ধরো এরকম অনেক ছোট অনেক মোটর আছে, তো এই মোটরের ভিতরে কত অভ্যন্তরীণ শক্তি তুমি কি মাপতে পারবা? এক্সাক্ট মাপতে পারবে না। কোনো একটা তোমার কি বলা যায় যে আচ্ছা ওটা কি বলে যায় রিলেটিভিটির মতো, থিওরি অফ রিলেটিভিটির মতো, মানে হচ্ছে এই তোমার অন্য একটা বস্তু শক্তি ধরো যে আছে, তোমার ধরো যে এই যে আমরা যে দৈর্ঘ্য মাপি, দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে কিন্তু আমরা 1 মিটার কি ধরে রাখছি, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 1 মিটার ধরছি, সেই অনুযায়ী মাপতেছি। ঠিক সেমভাবেও এক্সাক্ট কোনো কিছু শক্তি মেজার করা পসিবল না, কোনো একটা রেফারেন্স ধরে সেই শক্তিটা আমরা মাপতে পারি। আচ্ছা, এরপরে আসো, আচ্ছা মেয়ারের প্রকল্প এখানে মেইন লাগে যে কোনো বস্তু অভ্যন্তরীণ শক্তি এর তাপমাত্রার উপর নির্ভর করে, এটা হচ্ছে তোমার মেয়ারের প্রকল্প বলে। তো তুমি যখন এই প্রকল্প দিয়েছেন তখন এটা অ্যাবসেন্ট রয়েছে, বাট আমরা আগের স্লাইডগুলোতে দেখে আসছি যে তোমার অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করতেছে? তাপমাত্রা, চাপ, আয়তন, তারপর হচ্ছে তোমার প্রসারণ সহগ এবং আপেক্ষিক তাপের উপর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে। বাট অভ্যন্তরীণ শক্তি তাপের উপর নির্ভর করে, এটা হচ্ছে তোমার বিজ্ঞানী মেয়ার বলছেন, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার মেয়ারের প্রকল্প। আচ্ছা, তো প্রথম সূত্র আমরা পড়ে আসলাম, এখন তোমার হচ্ছে তোমার দ্বিতীয় সূত্রে আসি। যে দ্বিতীয় সূত্র হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী হচ্ছে তোমার মানে বিভিন্ন ধরনের কথা বলছেন, বাট একটা মূল কথা থাকে, সেটা হচ্ছে তোমার এই এফিসিয়েন্সি ক্যান নট বি ওয়ান, মানে যে কর্মদক্ষতা আছে সেটা কখনো 1 হইতে পারবে না। মানে 1 মানে কি 100% হইতে পারবে না, এটা একদম সম্ভব না। কেন পারবে না? কারণ দেখো নর্মাল আমরা ইকুয়েশনটা কি জানি কর্মদক্ষতা, যে ইটা ইজ ইকুয়াল টু 1 - T2/T1, তাই না? এখন এই যে T2 এটা কি কখনো 0 হইতে পারবে না। কারণ দেখো তোমার যে টেম্পারেচারটা 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 273 কেলভিন, তাই না? এই টেম্পারেচার কোনো বস্তুকে নিয়ে যাওয়া পসিবল, কোনোভাবে পসিবল না। সো এই কারণে হচ্ছে তোমার এই এফিসিয়েন্সি কখনো 1 হইতে পারবে না। তারপর দেখি যে বিভিন্ন বিজ্ঞানী কীরকম বিবৃতি দিচ্ছে, যে বিজ্ঞান এবং এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, যেহেতু 4-5 জন বিজ্ঞানী বিবৃতি বলা আছে, তো কোনো ধরো যে এই জিনিসটা তুলে দিল, দিয়ে বললো যে এই বিবৃতিটা কার, সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা লাগবে। তো কয়েকটা হচ্ছে তুমি মাথায় রাখতে পারবা। তো দেখো কেলভিনেরটাকে পড়ি, যে কোনো বস্তুকে তার পরিবেশের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে অবিরাম শক্তি পাওয়া সম্ভব না। তার মানে এটা হচ্ছে তোমার কেলভিনের বিবৃতি। আচ্ছা, তো দেখো এখানে যে শীতলতম অংশটা আছে, তো কেলভিন আমরা কি জানি, তার জিনিসটা কিন্তু টেম্পারেচার সাথে রিলেটেড। শীতল মানে কি একটা টেম্পারেচার স্টেট বর্ণনা করতেছে না, এই জন্য শীতলতম বা টেম্পারেচার স্টেট থাকে, সেটা হচ্ছে তোমার কেলভিনের বিবৃতি। তারপর হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি, দেখো কি বলছে, বাইরের কোনো শক্তির সাহায্য ব্যতি রেখে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রা হতে উচ্চ তাপমাত্রায় কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব না। মানে কোনো নিম্ন থেকে তুমি উচ্চতে কোনো বাইরের শক্তি প্রদান না করো, তাহলে কোনো বস্তুকে নিম্ন থেকে উচ্চ তাপমাত্রা তুমি প্রভাব করতে পারবা না। প্লাঙ্কের বিবৃতিটা কি বলছে, যে
কোনো বস্তু অনবরত তাপ শোষণ করবে এবং হচ্ছে তোমার মানে সেই তাপটা কাজে রূপান্তর হবে, এটাও পসিবল না। এটা হচ্ছে তোমার প্লাঙ্কের বিবৃতি। লাস্টে আসলে বিজ্ঞানী কার্নোর বিবৃতি কি বলছে, কোনো বস্তু নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণরূপে বা পুরোপুরিরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হচ্ছে সম্ভব না। তার মানে কি, কার্নো যে ইঞ্জিনটা আবিষ্কার করছিল, ধর এটা একটা কার্নো ইঞ্জিন, তো এটাকে হচ্ছে তোমার আপনি বলছেন যে এটা যে আজ হচ্ছে তোমার সম্পূর্ণরূপে কাজে মানে পরিণত করতে পারবে তাপকে, এটা পসিবল না। এটা হচ্ছে আমার বিজ্ঞানী কার্নোর বিবৃতি। এরপরে আসো, তো তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, এখান থেকে আমরা হচ্ছে তোমার তাপমাত্রা ধারণ সম্পর্কে ধারণা পাই। দ্বিতীয় সূত্র থেকে অভ্যন্তরীণ শক্তি ধারণা পাই এবং শূন্যতম সূত্র থেকে তাপমাত্রার ধারণাটা পাই। তারপর আসো প্রথম সূত্র থেকে পাই হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি, আর দ্বিতীয় সূত্র থেকে পাই হচ্ছে তোমার এন্ট্রপির হচ্ছে তোমার ধারণা পাই। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই। আরেকবার বলতেছি, শূন্যতম সূত্র থেকে তাপমাত্রার ধারণা পাই, প্রথম সূত্র থেকে অভ্যন্তরীণ শক্তির, আর দ্বিতীয় সূত্র থেকে এন্ট্রপির ধারণাটা আমরা পাচ্ছি। এরপরে আসো, তো দেখো তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন আসলে প্রিপারেশন না, সবাই স্বপ্ন কি থাকে যে আমি ডিএমসি ক্র্যাক করব। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, যে এই ছবিটা, এটা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে এন্ট্রি রোড, মানে এখান দিয়ে হচ্ছে তোমার আমরা গ্যালারিতে লেকচার ক্লাস করার জন্য ঢুকি। সো দেখো এটা হচ্ছে তোমার লেকচার হয়, এখানে বসে আসি। তো তোমরা যারা এখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, তোমাদের অবশ্যই এগুলোর ছবি বারবার দেখা উচিত। কারণ দেখো, যখন কোনো একটা জিনিস দেখো, তুমি ধরো বিদেশে কোনো একটা জায়গায় মানে ছবি দেখতেছো, ধরো ইস্তাম্বুল অথবা নিউ ইয়র্কের চেহারা দেখছো, তখন কিন্তু তোমার মন চায় না আমি ওই জায়গাটাতে যাই। তো ঠিক সেমভাবে তুমি যখন ঢাকা মেডিকেলের হচ্ছে ছবিগুলো দেখবা, তখন তোমার মনে চাবে হায় আল্লাহ আমি যেখানে পড়তে পারতাম। এখান থেকে দেখবা যে তুমি পড়াশোনার উৎসাহটা পাচ্ছ। সো অবশ্যই তোমরা এইসব বিভিন্ন পেজ থেকে ভিডিওগুলো ছাড়ে অবশ্যই দেখা উচিত, বাট স্ক্রিন টাইম যাতে বেশি না হয়। স্ক্রিন টাইমটা কিন্তু তোমার জন্য খুবই ক্ষতিকর। কারণ দেখো, তুমি ধরো 1 থেকে 1.5 ঘন্টা পড়াশোনা করছো, এর মধ্যে তুমি যদি স্ক্রিন টাইম 10 মিনিটও দাও, তুমি যে আগের যে 1.5 ঘন্টা পড়ছো না, এটা একদম তোমার মাথা মানে ডিস্ট্রয় করে ফেলবে। কারণ দেখো বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এসে কী হয়েছে যে সবাই নিজের মতামত দেয় যে এই বিষয়ে আমার মতামত এটা। বাট যেসব দেশ আসলে মানে মানুষের ভালো চায়, দেখো দেখো যেমন চীনে বলছে যে তুমি যখন কোনো বিষয় সম্পর্কে মতামত দিবা, সেখানে হচ্ছে তোমার অবশ্যই তোমার সেই বিষয়ে ডিগ্রি থাকতে হবে। আর বাংলাদেশে দেখো যে কোনো কিছু হইলেই আমার মতামত এটা করতে হবে, ওটা করতে হবে, মানে সেই বিষয়ে কিছু জানেই না, সে জাস্ট মতামত দিয়ে যাচ্ছে। সো এটা কিন্তু একটা দেশের জন্য খুবই ক্ষতিকর। সো এই জিনিসগুলো তুমি যখন ফেসবুকে বেশি দেখবা, তখন তোমার মাথা কিন্তু আওলায় যাবে। কোনো একটা মানে একটা জিনিস কিন্তু অনেকভাবে দেখা যায়, কোনো একটা দুর্ঘটনা ঘটলো অনেক অ্যাঙ্গেল থেকে দেখা যায়, তোমাকে তো এত জানার দরকার নেই। বিশেষ করে তুমি যখন এখন অ্যাডমিশন পরীক্ষাতে আসো, সামনে তোমার কয়েক মাস পর এইচএসসি, মানে জীবনে একটা লাইফ চেঞ্জিং এক্সামগুলো আছে। সো এই সময় তোমার অবশ্যই স্ক্রিন টাইমটা কম দেওয়া উচিত। এর পরবর্তীতে তোমরা যখন চান্স পাবো, তখন দেখবো যে অনেক কিছু তোমার ভাবতেছো, এবং তোমার যখন কোনো একটা পেছনে একটা মানে থাকবে, তোমার ব্যাকে হচ্ছে তোমার কোনো ইউনিভার্সিটি থাকবে, তখন তোমার অবশ্যই তোমার ভ্যালুকে মানুষ গুরুত্ব দেবে। বাট এখন এগুলার সময় না। আচ্ছা, তো প্রত্যাবর্তী প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা হচ্ছে তোমার দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই। যে দেখো প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে তোমার সূত্রটা কি, মানে সংজ্ঞা কি, দেখো যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে, মানে যে অবস্থাতে আমরা নিয়ে আসছি সেই অবস্থাতে আবার ফিরে যায়, সেটাকে বলা হচ্ছে তোমার প্রত্যাগামী প্রক্রিয়া। আচ্ছা, যেমন কি দেখো, সাধারণ চাপে এবং 273 কেলভিন তাপমাত্রায় কিন্তু পরিমাণ বরফ পরিণত হচ্ছে, যে পরিমাণ তাপ শোষণ করে ওই পানি আবার বরফে পরিণত হতে সে পরিমাণ তাপ বর্জন করে। এটা হচ্ছে তোমার প্রত্যাবর্তী প্রক্রিয়া। মানে এই বরফ থেকে পানি হয়ে যে পরিমাণ তাপ হচ্ছে শোষণ করা হয়েছে, আবার বরফ থেকে পানি যখন বরফ হবে, তখন যে পরিমাণ তাপ হচ্ছে তোমার বর্জন করবে, সেটা হচ্ছে তোমার সেম। এই জন্য এটা একটা হচ্ছে তোমার প্রত্যাবর্তী প্রক্রিয়া। তো প্রত্যাবর্তী প্রক্রিয়ার শর্তগুলো দেখো, যে প্রক্রিয়াটি অবশ্যই খুব ধীরে সংগঠিত হতে হবে, মানে প্রত্যাবর্তী প্রক্রিয়া যেটা, সেটা অবশ্যই খুব ধীরে সংগঠিত হতে হবে। আর দ্বিতীয় পয়েন্টটা দেখো, যে কোনো প্রক্রিয়া প্রত্যাবর্তী হবে যদি প্রক্রিয়াটি চলাকালীন কোনো অপচয় শক্তি সৃষ্টি না হয়। এটা কেমন, ধরো যে এই যে ধরো যে বরফ আছে, ধরো এটা একটা বরফ, এখান থেকে ধরো এটা হচ্ছে পানি, একটা গ্লাস আঁকেনি, ধরো এটা পানি। আচ্ছা, হইলো। তো আমরা বুঝতে পারছি আমরা বরফ থেকে পানিতে হতে যে পরিমাণ তাপ হচ্ছে তোমার শোষণ করব, আবার পানি থেকে বরফ হইতে যদি সেই পরিমাণ তাপ বর্জন করা হয়, তাহলে হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া। বা ধরো এখানে যে পানি হয়েছে, তুমি একটু পানি বের করে নিলা, তার মানে কি
এই যে পরিমাণ তাপ শোষণ করতে এই সেই পরিমাণ তাপ বর্জন করে তো অবশ্যই বরফ হবে না। এখানে যদি 2 কিলো জুল হচ্ছে তোমার তাপ শোষণ করে যদি হচ্ছে তোমার পানিতে হয়, এখানে যদি পানির পরিমাণটা অল্প একটু কম, সেখানে কিন্তু 1.8 সামথিং কিলো জুল হইল। তার মানে কি দূরে কিন্তু প্রত্যাগামী প্রক্রিয়া হচ্ছে না, কারণ কি যে টেম্পারেচারটা আমরা বর্জন করছি সেটা কিন্তু আমরা ব্যাক পাচ্ছি না। এই কারণে প্রত্যাগামী প্রক্রিয়ায় কোনো অপচয় মানে যে শক্তি সেটা সৃষ্টি করা যাবে না। আচ্ছা, এরপরে আসো উদাহরণগুলো কি। তো যখন এই তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর সমস্ত প্রক্রিয়া এই দুইটা প্রক্রিয়া আছে না, তো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন খুব ধীরে ধীরে করা হবে, মানে আস্তে আস্তে করা হবে, তখন হচ্ছে তোমার এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর সমস্ত প্রক্রিয়া এটা হচ্ছে তোমার প্রত্যাবর্তী হবে। কারণ কি এই ক্ষেত্রে কোনো হচ্ছে তোমার অপচয় শক্তি সংগঠিত হবে না। এটা তো ফার্স্ট পয়েন্টে বই থেকে মিস করে গেছে, এই পাশে বলে দেওয়া যে যদি খুব ধীরে ধীরে পরিবর্তনটা করা হয় তাহলে সমস্ত প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা হচ্ছে তোমার প্রত্যাগামী প্রক্রিয়া হবে। তারপরে দেখো প্রতি গ্রামে 80 ক্যালোরি বা 336 জুল তাপশক্তি শোষণ করে স্বাভাবিক চাপে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হয়। মানে বরফ যখন পানিতে পরিবর্তন হয় তখন প্রতি গ্রামে হচ্ছে 80 কিলো জুল বা 336 জুল তাপমাত্রা শোষণ করে। এটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট যে 1 কেজি বরফ পানিতে পরিণত হতে কত লাগে, 336 কিলো জুল কিন্তু শক্তি লাগতেছে 1 কেজি পানি পরিণত করতে। এটা এখান থেকে আসছে। তারপর 3 নম্বর পয়েন্টে আসো, কিছু ওপর হতে একটি স্থিতিস্থাপক বলকে একটি স্থিতিস্থাপক ইস্পাতের ওপর ফেলা হলে শক্তির কোনো অপচয় না হয়। মানে খুবই অল্প, মানে খুব একটা অল্প ডিস্টেন্সের ওপর থেকে তুমি যদি স্থিতিস্থাপক বলকে যদি স্থিতিস্থাপক ইস্পাতের ওপর ফেলো তাহলে হচ্ছে তোমার বলটি আবার প্রাথমিক উচ্চতা পর্যন্ত যাবে। এই জন্য এটা হচ্ছে তোমার প্রত্যাবর্তী প্রক্রিয়া। আবার 4 নম্বরটা দেখো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো খুব ধীরে কোনো স্প্রিংকে সম্প্রসারণ করা হলে প্রতিটি ধাপে প্রসারণের পর স্প্রিংয়ের ওপর যে পরিমাণ কাজ করা হয়েছে স্প্রিং সেই পরিমাণ কাজটা হচ্ছে তোমার ব্যাক করবে। এই কারণে এই প্রক্রিয়াটা হচ্ছে তোমার প্রত্যাবর্তী। জাস্ট এক্সাম্পলগুলো দেখে নিও। আচ্ছা, তো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, তো প্রত্যাবর্তী প্রক্রিয়া যেহেতু তোমার খুব স্লো করা হয়, তার মানে প্রত্যাবর্তী যে প্রক্রিয়া আছে সেটা হচ্ছে তোমার হঠাৎ হবে এবং স্বতঃস্ফূর্ত হবে, মানে খুব দ্রুত হয়ে যাবে। আর প্রকৃতিতে হচ্ছে তোমার সব প্রক্রিয়া তোমার স্বতঃস্ফূর্তভাবে ঘটে। তার মানে কি বলছে, প্রকৃতিতে সব হচ্ছে তোমার প্রক্রিয়াগুলো ঘটে সেগুলো সব হচ্ছে তোমার অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এবং দেখো এখানে হচ্ছে তোমার তাপীয় সাম্যাবস্থা বজায় থাকে না, সেও স্বাভাবিক, কারণ এখানে হচ্ছে তোমার অপচয় শক্তি সৃষ্টি হচ্ছে। তার মানে এখানে আমি যে পরিমাণ ইনপুট দেবো সেই পরিমাণ আউটপুটটা আমরা পাবো না। তো দেখো যেহেতু প্রকৃতিতে হচ্ছে সবগুলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, তার মানে কি প্রকৃতিতে আমার যেগুলো ঘটে সেগুলো হচ্ছে তোমার এক্সাম্পল দেখো হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহ, তারপরে দেখো দুটি বস্তুর মধ্যে যে ঘর্ষণ হয়, তারপরে কি আছে যে এখানে আছে হচ্ছে তোমার ভিন্ন তাপমাত্রা যদি বস্তুকে হচ্ছে পরস্পর সংস্পর্শে স্থাপন করে, মানে এখানে বলছে যে ধরো যে দুইটা বস্তু এর টেম্পারেচার ধরো হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস, এর টেম্পারেচারটা হচ্ছে তোমার 200 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আচ্ছা, তো দেখো 200 কেলভিনই ধরলাম, 200 কম হয়েছে 400 ধরলাম। তো দেখো তাপগতীয় সাম্যাবস্থা বা প্রত্যাবর্তী প্রক্রিয়া কি বলে, যে এখান থেকে যে এই টেম্পারেচারটা এখানে যে ফ্লো হবে এখান থেকে এই টেম্পারেচারটা এর কাছে ব্যাক আসবে, তাই না? এটা তো প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য। বাট নয় তুমি যদি চিন্তা করো মানে পৃথিবীতে কি হবে, যেটা বেশি গরম সেখান থেকে হচ্ছে টেম্পারেচারটা কম গরমের দিকে বা ঠান্ডার দিকে যাবে। বাট কখনো কি এমন হবে ধরো যে যার ফলে এর টেম্পারেচারটা হচ্ছে 500 কেলভিন হলো, এর টেম্পারেচার 500 কেলভিন হলো, মানে কি এখানে কিন্তু একটা হচ্ছে তোমার তাপের আদান প্রদান হয়েছে। বাট কখনো কি যে এই যে হচ্ছে তোমার হচ্ছে তাপগুলো হচ্ছে তোমার প্রদান করছে এই তাপগুলো কি ব্যাক পাবে না। এই কারণে হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু সব জায়গায় থাকতেছে। এই কারণে এই জিনিসটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া না, যে তাপের যে আদান প্রদান হয় এটা কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, এরপরে আসো, তো প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী যে প্রক্রিয়া আছে এর মধ্যে হচ্ছে তোমার তুলনা দেখো। প্রত্যাবর্তী প্রক্রিয়া যেটা আছে এটা হচ্ছে ধীর প্রক্রিয়া, আর যেটা হচ্ছে অপ্রত্যাবর্তী এটা হচ্ছে তোমার দ্রুত হয়। আর যেটা হচ্ছে প্রত্যাবর্তী এটা হচ্ছে তোমার স্বতঃস্ফূর্ত হয় না, অপ্রত্যাবর্তীটা হচ্ছে তোমার স্বতঃস্ফূর্ত হয়। আর প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে তোমার কার্যনির্বাহী বস্তু হচ্ছে প্রাথমিক অবস্থায় চলে আসে, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু তোমার প্রাথমিক অবস্থায় ফিরে আসে না। আর প্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু হচ্ছে তোমার তাপীয় সাম্যাবস্থাটা কিন্তু বজায় থাকে, বা অপ্রত্যাবর্তীর ক্ষেত্রে কিন্তু তাপীয় সাম্যাবস্থা বজায় থাকে না। আচ্ছা, এবার আসো কার্নো চক্র। তো বিজ্ঞানী কার্নো আমরা ছবিও দেখাচ্ছি এবং তার হচ্ছে মানে যে হচ্ছে তোমার বলছেন যে
ওই অনন্ত কাজ করে যাবে, সেটাও মানে ওই যে এফিসিয়েন্সি এটা এক হতে পারে না, হচ্ছে আমার কার্নোর সূত্র। তো কার্নোর ইঞ্জিনটা কি দেখো, এটা একটা আদর্শ ইঞ্জিন যার কর্মদক্ষতা 100%। আচ্ছা, এই জিনিসটা একটা সবাই ভুল করে বলতে মিস করেছে। বই একটা জায়গায় লেখা আছে যে কার্নোর ইঞ্জিন যে আছে, এই ইঞ্জিনে হচ্ছে আমার জ্বালানিটা কি, এই জ্বালানি কিন্তু হচ্ছে আমার আদর্শ গ্যাস। কার্নোর ইঞ্জিনের জ্বালানি কি, আদর্শ গ্যাস। আচ্ছা, তো কার্নোর ইঞ্জিনে দেখো কি কি থাকতেছে, একটা হচ্ছে তোমার চোঙ বা সিলিন্ডার থাকতেছে, তারপর থাকছে হচ্ছে তোমার তাপ উৎস বা তাপ আধার, 3 নম্বর থাকছে তাপ গামলা বা তাপ গ্রাহক, আর 4 নম্বর থাকছে তোমার আসন। এই আসনের উপরে ইঞ্জিনটা বসানো থাকে। তো এই যে তাপ যে আধার আছে, হিট সোর্স, এটাকে বলা হয় তোমার T1 দ্বারা প্রকাশ করা হয়, আর যে তাপ গামলা বা তাপ গ্রাহক এটাকে T2 দ্বারা প্রকাশ করা হয়, এবং দেখা যায় যে T1 ইজ মোর গ্রেটার দেন T2, যেটা হচ্ছে তাপ উচ্চ বা আধার, অবশ্যই সে টেম্পারেচার যেটা তাপ গ্রাহক তার থেকে বেশি হবে। তো এই কার্নোর ইঞ্জিনে দেখো প্রথমে হয় হচ্ছে তোমার সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপে হচ্ছে তোমার রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয় ধাপে হয় হচ্ছে তোমার সমষ্ণ সংকোচন, আর চতুর্থ ধাপে হয় হচ্ছে তোমার রুদ্ধতাপীয় সংকোচন। তার মানে প্রথম দুইটা হচ্ছে তোমার প্রসারণ, সমষ্ণ প্রসারণ, তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, 3 নম্বর হচ্ছে তোমার সমষ্ণ সংকোচন, 4 নম্বর হচ্ছে তোমার রুদ্ধতাপীয় সংকোচন। আচ্ছা, কার্নোর ইঞ্জিন একটা প্রত্যাগামী চক্র, কারণ কি দেখো এই যে প্রাথমিক অবস্থা বস্তুটা ছিল, আলটিমেটলি 4টা চক্র শেষ করে সে কিন্তু প্রাথমিক অবস্থাতেই ফিরে আসছে। এখানে একটা ইয়াতে দেখাই দিই, ছবি দিই কালার। এই যে এটা হচ্ছে তোমার প্রাথমিক অবস্থা না, এটা কিন্তু তোমার প্রাথমিক অবস্থা। আচ্ছা, দেখা যাচ্ছে না মনে হয়, লাল দিই। দেখো এটা কিন্তু ওর প্রাথমিক অবস্থা, তাই না? তো দেখো 4টা চক্র শেষ করে কিন্তু সে আবার তার প্রাথমিক অবস্থাতে ফিরে আসছে, তার আসছে না, এই কারণে এটা এক ধরনের হচ্ছে তোমার প্রত্যাগামী চক্র। আচ্ছা আচ্ছা, কেন এটা প্রত্যাগামী চক্র, এর কারণটা কি দেখো, এই যে পিস্টন এবং হচ্ছে চোঙ বা সিলিন্ডার, এর মধ্যে কোনো ঘর্ষণ নেই, মানে এর মধ্যে কোনো অপচয় বল সৃষ্টি হয় না। 2 নম্বরে দেখো এই প্রক্রিয়াগুলো হচ্ছে তোমার খুব ধীরে ধীরে সংঘটিত হয়। প্রত্যাগামী প্রক্রিয়া বৈশিষ্ট্য কিন্তু প্রত্যাগামী প্রক্রিয়ায় কিন্তু তোমার চাপগুলো কিন্তু ধীরে ধীরে হচ্ছে তোমার সংঘটিত হয়, চাপের পরিবর্তন দেখো। এরপরে আসো, কার্নোর ইঞ্জিনে প্রথম ধাপে আমরা কি বললাম, সমষ্ণ প্রসারণ ঘটে। সমষ্ণ প্রসারণ মানে কি, কোনো তাপমাত্রা বর্জন বা কিছু হয় না। তারপরে আসে রুদ্ধতাপীয় প্রসারণ, দ্বিতীয় ধাপে। রুদ্ধতাপীয় প্রসারণে কি হয়, সিস্টেম শীতল হয়, মানে তাপ হচ্ছে তোমার বর্জন করতেছে, তার মানে কি তোমার তাপ হচ্ছে তোমার বর্জন করছে। তৃতীয় ধাপটা কি, সমষ্ণ সংকোচন, এখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। আর চতুর্থ ধাপটা কি, রুদ্ধতাপীয় হচ্ছে সংকোচন, এখানে তাপমাত্রা কি জানি বাড়তেছে, তার মানে হচ্ছে তোমার তাপ গ্রহণ সরি হ্যাঁ, প্রথম ধাপে হচ্ছে তোমার তাপ গ্রহণ করে, কারণ কি এখানে তাপমাত্রা পরিবর্তন হয় না। তৃতীয় ধাপে হচ্ছে তোমার তাপ বর্জন করে, সেটা হচ্ছে তোমার সমষ্ণ সংকোচন। আর চতুর্থ ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, যেখানে হচ্ছে তোমার টেম্পারেচারটা বেড়ে যায়। তাপ ইঞ্জিন কাকে বল, যে ইঞ্জিন দ্বারা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে বলা হচ্ছে তোমার তাপ ইঞ্জিন। অনেক ধরনের আছে, একটা হচ্ছে তোমার বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন। তো বাষ্পীয় ইঞ্জিন কিন্তু আগেকার যুগে অথবা এখনও দেখবে যে রেলগাড়িগুলো যেগুলো চলে, ট্রেন, সেগুলো কিন্তু বাষ্পীয় ইঞ্জিন দিয়ে চলে। তো বর্তমানে হচ্ছে তোমার যে পেট্রোল ইঞ্জিন, এটা কিন্তু মানে বেশি হচ্ছে তোমার এফিসিয়েন্সি বেশি, এই জন্য বর্তমানে বাষ্পীয় ইঞ্জিনের ব্যবহারটা কমে গেছে, পেট্রোল ইঞ্জিনের ব্যবহারটা বেড়ে গেছে। আচ্ছা, এরপরে আসো তাপ ইঞ্জিনের দক্ষতা সূত্র দেখো, এটা কি দেওয়া বসেছে, ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তি। তার মানে কি, এই যে তোমার তাপ শক্তি যে দেওয়া হয়েছে Q1, আর যে পরিমাণ তাপ শক্তি বের হয়ে গেছে Q2, এর যে ডিফারেন্স, এটাই কি হচ্ছে তোমার রূপান্তরিত শক্তি না? এইটা ডিভাইডেড বাই যে পরিমাণ তুমি শক্তি প্রদান করছো, সেটা হচ্ছে তোমার, সেটার হচ্ছে ভাগফলটাই হচ্ছে তোমার দক্ষতা, বা যেটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তো নর্মালি প্রত্যেকটা ইঞ্জিনের দক্ষতা থাকে হচ্ছে তোমার 20 থেকে 50%, বা সাধারণত থাকে হচ্ছে তোমার 30%। আচ্ছা, বাস্তবে দক্ষতা দেখো কত হচ্ছে, 20 থেকে 50% হয়। তো কার্নোর ইঞ্জিনে কেন হচ্ছে তোমার দক্ষতা 100% হতে পারে না, এটা হচ্ছে তোমার দেওয়া আছে এখানে, ইম্পর্টেন্ট খুবই, যে কোনো বস্তু তাপমাত্রা কখনো 0 কেলভিনের নিচে নামানো যায় না, এই কারণে কোনো বস্তু দক্ষতা 1 হইতে পারে না। আচ্ছা, তো এখানে বলছে যে কীভাবে হচ্ছে তোমার দক্ষতা, কোনো একটা ইঞ্জিনের তাপমাত্রা দক্ষতা বাড়বে। দেখো এখানে যে কার্নোর ইঞ্জিনের সূত্রটা আছে যে ইটা ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2/T1। আচ্ছা, এটা কেন হইলো দেখো, যখন কোনো ইঞ্জিনের ক্ষেত্রে দেখবো তখন যে তাপের পরিবর্তন আর যেটা হচ্ছে তোমার টেম্পারেচার, এই যেটা হচ্ছে তোমার ধ্রুবক হয়,
এই কারণে ইটার যে সূত্রটা আছে সেখানে তোমার নর্মালি যে থাকার কথা হচ্ছে 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, এটাকে তুমি 1 মাইনাস টি টু বাই টি ওয়ানও লিখতে পারবা, কারণ কি এই কিউ বাই টি এটা হচ্ছে তোমার ধ্রুব। আচ্ছা দেখো এরপরে আসো রেফ্রিজারেটর বা হিমায়ক, মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। আচ্ছা তো রেফ্রিজারেটর বা হিমায়ক এটা দেখো নি আসলে এরকম মানুষ পাওয়া আসলে খুবই টাফ, কারণ কি আমাদের সবার বাসাতেই ফ্রিজ আছে, ফ্রিজে কী করো তোমরা খাবারগুলো রেখে দাও যাতে কয়েকদিন পর্যন্ত 3 থেকে 4 দিন মতো ভালো থাকে। তো রেফ্রিজারেটর বা হিমায়ক এটার সাথে হচ্ছে তোমার মেইনলি যে তাপ ইঞ্জিন, এটার ডিফারেন্সটা হচ্ছে যে রেফ্রিজারেটর বা হিমায়ক এটাতে হচ্ছে তোমার পরিবেশ হচ্ছে তোমার সিস্টেমের ওপর কাজ করে, আর যেটা হচ্ছে তোমার এই যে ইঞ্জিন এগুলো হচ্ছে তোমার সিস্টেম পরিবেশের ওপর কাজ করে, এটা হচ্ছে তোমার এদের বেসিক ডিফারেন্স। দেখো তো হিমায়ন কাকে বলে, দেখো হিমায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা কোনো আবদ্ধ স্থান বা সিস্টেমের তাপ অপসারণ করে তাপমাত্রা পরিবেশের তাপমাত্রাকে কম রাখে। মানে রেফ্রিজারেটর মেইনলি হচ্ছে পরিবেশের যে টেম্পারেচার সেখান থেকে কম টেম্পারেচারটা থাকছে রেফ্রিজারেটরে। আচ্ছা এই রেফ্রিজারেটরকে হচ্ছে তোমার তাপ ইঞ্জিনের বিপরীত যন্ত্র হিসেবে কাজ করা বলা হয়, কারণ কি তাপ ইঞ্জিন থেকে যে তাপমাত্রা বের হচ্ছে এটা দিয়ে পরিবেশের উপর কাজ করা হচ্ছে, বা রেফ্রিজারেটরে পরিবেশ থেকে তাপ সরবরাহ করে হচ্ছে টেম্পারেচারটা কম করা হচ্ছে। তো দেখো এটা বলছে পরের পয়েন্টে যে তাপ ইঞ্জিন বা রেফ্রিজারেটরের প্রধান পার্থক্য হলো তাপ ইঞ্জিনের সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হয়, আর যেটা হচ্ছে তোমার রেফ্রিজারেটর সেখানে হচ্ছে তোমার সিস্টেমের ওপর কাজ করা হচ্ছে। তো এখানে রেফ্রিজারেটর কার্যকরকৃত সহগটা লাগে যে কে ইজ ইকুয়াল টু অপসারিত তাপ ডিভাইড বাই সরবরাহকৃত কাজ, মানে কিউ ওয়ান বাই ডাব্লু, ডাব্লু সূত্রটা হচ্ছে তোমার কিউ টু বাই কিউ ওয়ান। তো এই যার সহগটা বেশি হবে সে তত কম হচ্ছে তোমার তাপ কাজ সে তো তত কম হচ্ছে তোমার তাপ নিয়ে হচ্ছে কাজ বেশি দ্রুত করতে পারবে। তো কার্যকরতার সহগগুলো দেখো, এটা কী বলা হচ্ছে যে রেফ্রিজারেটরের দক্ষতা বা কার্য সম্পাদন সহগটা কি, এটা হচ্ছে তোমার নিম্ন তাপমাত্রার তাপ আধার হইতে অপসারিত তাপ এবং বহিস্থ সংস্থা বা কম্প্রেসার কর্তৃক কাজের অনুপাত, মানে সহগটা কে বলা হচ্ছে তোমার ডাব্লু বাই কিউ টু মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ ওয়ান, এটা হচ্ছে তোমার কার্যকরিত সহগ। এর ভ্যালুটা কত হয়, নাম্বার 2 থেকে 6 এর মধ্যে হয়। তো এর কে এর ভ্যালুটা যত বেশি হবে সে তত কম তাপ নিয়ে বেশি কাজ করতে পারবে, এটা হচ্ছে তোমার মেইন কথা। তো রেফ্রিজারেটর আর হচ্ছে তাপ ইঞ্জিনের পার্থক্যটা কি বললাম যে তাপ ইঞ্জিনে হচ্ছে তোমার সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ করা, বাট রেফ্রিজারেটরে হচ্ছে তোমার সিস্টেমটা পরিবেশটা সিস্টেমের উপর কাজ করে। যেমন দেখো এখানে কি বলছে যে তাপ ইঞ্জিন হচ্ছে উচ্চ তাপমাত্রার উৎস হতে তাপ গ্রহণ করে কার্য সম্পাদন করে, তার মানে তাপ ইঞ্জিন হচ্ছে তাপমাত্রা উচ্চ হতে কার্য সম্পাদন করে নিম্ন তাপমাত্রায় বর্জন করতেছে, বা রেফ্রিজারেটর কী করতেছে নিম্ন তাপমাত্রা উৎস হতে তাপ গ্রহণ করতেছে এবং উচ্চ তাপমাত্রা আধারে হচ্ছে তোমার বর্জন করে, এই জন্য বাইরে থেকে শক্তি সরবরাহ করা হয়। আচ্ছা এরপরে আসো এন্ট্রপি ও বিশৃঙ্খলা। তো এন্ট্রপিটা কি, এন্ট্রপি ইজ এ মেজার অফ ডিসঅর্ডারলিনেস, মানে কি বিশৃঙ্খলা, এখন দিতে পারছো সামনে ভোট অনেক মানে বিশৃঙ্খলা সব জায়গায় মারামারি লাগতেছে, তো এটা মেজারমেন্টকে বলা হচ্ছে তোমার এন্ট্রপি। তো দেখো এন্ট্রপি কি বলছে যে কোনো সিস্টেমের বিশৃঙ্খলা সূচক পরিমাপকে বলা হচ্ছে তোমার এন্ট্রপি, তার মানে বিশৃঙ্খলা যেটা পরিমাপ করছে সেটা হচ্ছে তোমার এন্ট্রপি। তো এন্ট্রপি প্রক্রিয়াটা তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে তোমার মেইনলি দেখা যায় যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে তোমার স্থির থাকে। এন্ট্রপি তাহলে কোন প্রক্রিয়া স্থির থাকতেছে, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হচ্ছে তোমার স্থির থাকতেছে। আচ্ছা তো এন্ট্রপি কিন্তু দেখো এটা এক ধরনের প্রাকৃতিক রাশি, যেরকম হচ্ছে তোমার তাপমাত্রা আয়তন চাপ এটা এক ধরনের প্রাকৃতিক রাশি, ঠিক যেভাবে এন্ট্রপিটা একটা প্রাকৃতিক রাশি। তো এই এন্ট্রপি কখন পরিবর্তন হয়, তাপের গ্রহণ বা বর্জনে হচ্ছে তোমার এন্ট্রপি পরিবর্তন হয়, বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি কোনো তাপের গ্রহণ বা বর্জন হয় না, এই জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপিটা স্থির থাকে। আচ্ছা এন্ট্রপিটা কীভাবে প্রকাশ করা হয় যে ডিএস সমান ডিকিউ বাই টি, এটা দ্বারা হচ্ছে তোমার এন্ট্রপিটা প্রকাশ করা হয়। আচ্ছা এরপরে আসো, তো আমরা কি লিখলাম যে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। তো এই ডিএসটাকে হচ্ছে তোমার এন্ট্রপি বলে, তার ডিকিউ দেখো যে ডিকিউ হচ্ছে তোমার তাপ, তো তাপের এককটা কি জানো যে এর এককটা হচ্ছে তোমার জুল হতে পারে, টেম্পারেচার এককটা হচ্ছে তোমার কেলভিন, তার মানে এন্ট্রপির এককটা হচ্ছে তোমার জুল পার কেলভিন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার এন্ট্রপির এককটা কি জুল পার কেলভিন। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু কোনো তাপের আদান প্রদান হয় না সেখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে তোমার এন্ট্রপি পরিবর্তনটা শূন্য হয়। আচ্ছা এবার আসো এন্ট্রপি তাৎপর্যটা কি, এটা যদি একটা প্রাকৃতিক রাশি, এটা হচ্ছে তোমার তাপ এবং পরম তাপমাত্রার অনুপাত, এবং এটা হচ্ছে তোমার বস্তুর তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, খুবই গুরুত্বপূর্ণ। এন্ট্রপি কি করতেছে, তাপ সঞ্চালনের দিক নির্ধারণ করতেছে, আর তাপ হচ্ছে কোন বস্তুতে যাবে সেটা হচ্ছে তোমার টেম্পারেচার নির্ধারণ করে। আবার কি এটা বস্তুর তাপগতীয় অবস্থা নির্ধারণে সহায়তা করে, সমষ্ণ না রুদ্ধতাপ এটা তুমি বুঝতে পারবে, কারণ রুদ্ধতাপের প্রক্রিয়ায় কোনো এন্ট্রপি হয় না, বা সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপিটা দেখা যায়। আচ্ছা
এবং এটা কি করে, এটা হচ্ছে তোমার শৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় পরিবর্তনে হচ্ছে তোমার এই পরিণত হয়, এটা দেখা যায়। এবং তাপমাত্রা এবং চাপ যেরকম হচ্ছে তোমার অনুভব করা যায়, এরকম এনট্রপি কিন্তু অনুভব করা যায় না। আচ্ছা, তো বিশ্বের এনট্রপি কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ দেখো, বিশ্বে অনন্তকাল মানে যখন থেকে কাজ শুরু হয়েছে তখন থেকে কিন্তু হচ্ছে তোমার তাপ এবং কাজ পরপর মানে রূপান্তরিত হচ্ছে। বাট এইভাবে করতে দেখো অপচয় সৃষ্টি কিন্তু অনেক সৃষ্টি হচ্ছে। এক পর্যায়ে দেখা যাবে যে কাজে রূপান্তরিত হচ্ছে তার থেকে অপচয় শক্তি অনেক বেশি, মানে একদম শেষ, মানে আর তাপ আর কাজে রূপান্তরিত হবে না, তখনই কিন্তু পৃথিবীর মৃত্যু ঘটবে। এটাকে বলা হচ্ছে তোমার পৃথিবীর তাপীয় মৃত্যু। তো দেখো লেখছে যে বিশ্বের এনট্রপি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং প্রকৃতির সকল ভৌত অথবা রাসায়নিক প্রক্রিয়া এমনভাবে সংগঠিত হয় যার ফলে স্বাভাবিক ব্যবস্থার এনট্রপি বৃদ্ধি পায়। সরি, আজকে একটু ঠান্ডা লাগছে দেখে ক্লাস নিতে অনেক সমস্যা হলো। তো দেখো, আচ্ছা, তো দেখো কেন এনট্রপি বৃদ্ধি পাচ্ছে? কারণ দেখতেছো যে আমাদের পৃথিবীতে যেসব হচ্ছে তোমার প্রক্রিয়া হচ্ছে সংগঠিত হচ্ছে, সেগুলো কিন্তু সবই অপত্যাবর্তী প্রক্রিয়া। তো অপত্যাবর্তী প্রক্রিয়া মানে কি? সেখানে হচ্ছে তোমার অপচয় শক্তি সৃষ্টি অবশ্যই হবে। এই কারণে হচ্ছে তোমার পৃথিবীর এনট্রপি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তারপরে আসো পৃথিবীর তাপীয় মৃত্যু, লাস্ট টপিক। পৃথিবীর যেহেতু এনট্রপি বাড়তেছে, তার মানে এমন একটা অবস্থায় আসবে যখন কোনো তাপ আর কাজে রূপান্তরিত হবে না, তখন কি হবে? তাপমাত্রা অনেক স্থির থাকবে, সেটাকে বলা হচ্ছে তোমার পৃথিবীর তাপীয় মৃত্যু। তো এটা হচ্ছে আজকের ক্লাসটা ছিল। আসলে ঠান্ডা লাগছে দেখে ঠিকমতো ক্লাসটা কমপ্লিট করতে পারিনি, অনেক জায়গায় আটকে গেছি। আচ্ছা, যে কোনো সমস্যা থেকে জানাবা। আর এই চ্যাপ্টারটা পড়ার পর তোমরা হচ্ছে মেইনলি এমসিকিউ সলভ করো। ফিজিক্স সেকেন্ড পার্টে কিন্তু হচ্ছে তোমার ফার্স্ট পার্টের থেকে এমসিকিউগুলো অনেক বেশি থাকে এবং এগুলো কিন্তু মোটামুটি ক্রিটিক্যাল হয়। সো আমার সাজেশন থাকবে বইটা একবার রিডিং করার পর অবশ্যই এমসিকিউগুলো সলভ করবা। সলভ করার জন্য তো তোমার ফ্রি ক্লাসগুলো আছে অনুসরণী, সেগুলো দেখতে পারো, অথবা নিজে সলভ করলেও অনেকগুলো অ্যাটলিস্ট 60-70% পারবা। আর যে সব এমসিকিউগুলো পারতেছো না, সেগুলো অবশ্যই মুখস্থ করার না করার চেষ্টা করবা, কারণ দেখো মুখস্থ করে আসলে পসিবল না। তুমি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এতগুলো হচ্ছে ইনফরমেশন তুমি নিয়ে যাচ্ছ পরীক্ষা হলে, সব মুখস্থ করে তুমি অ্যান্সার করতে পারবা না। সো এখন যেহেতু তোমার সময় আছে, বুঝে শুনে অ্যান্সারগুলো করো। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।